ল্যাবের কাচের দেওয়াল ভেঙে ফেলার মতো আওয়াজ হলো। ইভানার রাগে হাতের ফাইলটা সজোরে ফ্লোরে ছুঁড়ে মারল। সামনে দাঁড়িয়ে থাকা রায়হানের ঠোঁটে তখনও বাঁকা হাসি। হাউ ডেয়ার ইউ রায়হান, তুমি আমার প্রজেক্ট আটকে দিয়ে এখন আমাকে ব্ল্যাকমেইল করছো, আর তুমি ভাবছো আমি তোমার আর ওই দুর্নীতিবাজ শহীদের শর্ত মেনে নেব? কুল ইভানা কুল, এত হাইফার হলে কি চলে? তোমার বাবা মিস্টার রহমান নিজে এই ডিল সাইন করেছেন। তুমি যদি শহীদ সাহেবকে বিয়ে না করো, তোমার এই 3 বছরের রিসার্চ পেপার আমি কাল সকালে রিভাল কোম্পানির হাতে তুলে দেব। ইভানা রায়হানের কলার চেপে ধরলো। ওর চোখ দিয়ে আগুন বের হচ্ছে। ঠিক তখনই ইভানার বাবা মিস্টার রহমান ল্যাবে ঢুকলেন। ইভানা, হাত ছাড়ো ওর। রায়হান ঠিকই বলেছে, তোমার মতো একরোখা মেয়ের জন্য আমি আমার সম্মান, পলিটিক্যাল ক্যারিয়ার নষ্ট করতে পারবো না। আজ রাতেই শহীদের সাথে তোমার কাবিন হবে। আব্বু, তুমি জানো শহীদ কেমন মানুষ? ওর নামে কতগুলো ক্রিমিনাল কেস আছে। শুধুমাত্র তোমার ক্ষমতার লোভে তুমি নিজের মেয়েকে বিক্রি করে দিচ্ছ। মুখ সামলে কথা বলবি। আমি যা ভালো বুঝেছি তাই করেছি। আজ রাত 8টায় কাজী আসবে, তুই রেডি থাকবি। মিস্টার রহমান আর রায়হান চলে গেল। ইভানা ধপ করে চেয়ারে বসে পড়ল। ওর দু চোখ বেয়ে জল গড়িয়ে পড়ছে। 3 বছরের হাড় ভাঙা খাটুনি আজ অন্যের হাতে চলে যাবে, আর নিজের বাবা তাকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে। হুট করে ল্যাবের দরজা খুলে কেউ একজন ভেতরে ঢুকলো। ম্যাম, এই ফাইলের লাস্ট পেজে আপনার সিগনেচার লাগবে। ইভানা চোখ মুছে তাকালো। সামনে দাঁড়িয়ে আছে ওর টিমের সবচেয়ে জুনিয়র, চটফটে আর কেয়ারলেস ইন্টার্ন জারিফ। ছেলেটাকে ইভানা দু চোখে দেখতে পারে না। সারাদিন বকা খায়, তাও দাঁত কেলিয়ে হাসে। বেরিয়ে যাও এখান থেকে, দেখতে পাচ্ছ না আমি ব্যস্ত? ম্যাম, আপনি কাঁদছেন, চোখ তো পুরো জবা ফুল হয়ে আছে। কেউ বকেছে নাকি? শাট আপ জারিফ, আমি তোমার সিনিয়র, তোমার বন্ধু না। তুমি আমার সাথে ফাজলামি করবে না। ফাইজলামি তো করছি না ম্যাম। আপনাকে কেউ কষ্ট দিলে আমাকে নামটা শুধু বলেন, ওর দাঁত আমি আস্ত রাখবো না। জারিফের কথা শুনে ইভানা থমকে গেল। এই ছটফটে ছেলেটার গলার স্বরে একটা অদ্ভুত জোর ছিল। ইভানার মাথায় হুট করে একটা পাগলাটে চিন্তা এলো। ও জানে শহীদ আর রায়হানের হাত থেকে বাঁচতে হলে আজ রাতেই ওর বিবাহিত হওয়াটা জরুরি। তুমি সত্যি আমার জন্য সব করতে পারো? 100 বার পারি ম্যাম। বলেন কাকে পিটাতে হবে? কাউকে পেটাতে হবে না। তুমি আমাকে বিয়ে করবে আজ এই মুহূর্তে? জারিফ চমকে কয়েক কদম পিছিয়ে গেল। ওর হাত থেকে ফাইলটা পড়ে গেল। ম্যাম, আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? আমি আপনার জুনিয়র, বয়সও আপনার চেয়ে 4 বছরের কম, আর আপনি ল্যাবের হেড। আমি আপনাকে বিয়ে করব মানে? তুমি হ্যাঁ কি না সেটা বলো। তুমি যদি আজ আমাকে বিয়ে করো, তোমার সারা জীবনের সব দায়িত্ব আমার। আর না করলে এক্ষুনি আমার ল্যাব থেকে বেরিয়ে যাও, আর কোনোদিন আমার সামনে আসবে না। ম্যাম, এত বড় ডিসিশন? ওকে, গেট আউট। আচ্ছা বাবা, করছি। এত রেগে যান কেন? আপনার মতো রাগী ডাইনিকে বিয়ে করলে আমার আয়ু অর্ধেক হয়ে যাবে, তাও রাজি। ইভানা জারিফের হাত ধরে টানতে টানতে ল্যাব থেকে বের হয়ে গেল। সোজা সুজি অফিসে গিয়ে দুজন বিয়ে করে নিল। ইভানার ভেতরে তখন জেদ আর রাগ। বিয়ে শেষ হতেই ইভানার বাবার ফোন এলো। হ্যালো আব্বু, কাজে রাখতে হবে না, আমি বিয়ে করে ফেলেছি। হোয়াট? কাকে বিয়ে করছিস তুই? আমার জুনিয়র জারিফকে। তোমার এই দুর্নীতিবাজ শহীদের মুখে আমি ছাই ছুঁড়ে দিয়েছি। তুই আমার সম্মান ধুলে মিশিয়ে দিলি ইভানা। আজ থেকে এই বাড়িতে তোর কোনো জায়গা নেই। ওই ফকিরের ছেলের সাথে রাস্তায় থাক তুই। ইভানার বাবা ফোন কেটে দিল। ইভানার চোখ ফেটে জল আসলো, কিন্তু সে শক্ত হয়ে দাঁড়িয়ে রইল। ম্যাম, মানে ইভানা, এবার কোথায় যাবেন? তোমার বাড়িতে চলো। আমার বাড়ি? মানে ওই বস্তির মতো ছোট্ট ভাড়া বাড়িতে আপনি থাকবেন? আপনার তো এসি ছাড়া ঘুম আসে না। বেশি কথা বলো না জারিফ, বাইক চালাও। জারিফ বাইকে স্টার্ট দিয়ে বলল। জারিফ আর কথা না বাড়িয়ে বাইক চালালো। আধা ঘন্টা পর একটা সাদামাটা বাড়ির সামনে বাইক থামলো। জারিফ ইভানাকে নিয়ে ভেতরে ঢুকতেই ওর মা হালিমা বেগম বেরিয়ে এলেন। কি রে জারিফ, এত রাতে এই মেয়ে কে? আম্মু, ইনি আমার বস, মানে আমার বউ। আমরা আজ বিয়ে করেছি। হালিমা বেগম থমকে গেলেন। রাগে ওনার মুখ লাল হয়ে গেল। উনি সোজা জারিফের গালে সজোরে এক থাপ্পড় বসিয়ে দিলেন। ইভানা চমকে পিছিয়ে গেল। বেয়াদব ছেলে, তুই পালিয়ে বিয়ে করেছিস? আর এই মেয়েকে তো দেখতে তোর চেয়ে বড় মনে হচ্ছে। আম্মু,
প্লিজ বোঝার চেষ্টা করো, ওনার খুব বিপদ ছিল। তুই চুপ কর। আমি তোকে মানুষের মতো মানুষ করতে চেয়েছি আর তুই এই কাজ করলি। আন্টি, জারিফকে বকবেন না, আমি ওকে জোর করেছি। আমার পরিবার আমাকে একজন খারাপ মানুষের হাতে তুলে দিচ্ছিল, আমার আর কোনো উপায় ছিল না। ও আচ্ছা, নিজের বিপদ থেকে বাঁচতে আমার বোকা ছেলেটাকে ফাঁদে ফেলেছো। তুমি বড় লোকের মেয়ে, এই বাড়িতে তোমার জায়গা হবে না। আম্মু, তুমি ওকে তাড়িয়ে দিলে ও কোথায় যাবে? ওর বাবা ওকে বের করে দিয়েছে। প্লিজ আম্মু। হালিমা বেগম ইভানার দিকে কড়া দৃষ্টিতে তাকালেন। ইভানার পরনে দামি শাড়ি, কিন্তু চোখগুলো ফোলা আর ক্লান্ত। ঠিক আছে, আজ রাতটা থাকতে পারে, কিন্তু আমার বাড়িতে থাকতে হলে আমার নিয়ম মেনে চলতে হবে। এখানে বড় লোকে কোনো চাল চলবে না। জারিফ, ওকে তোর ঘরে নিয়ে যা। হালিমা বেগম রাগে গজগজ করতে করতে চলে গেলেন। জারিফ ইভানাকে নিয়ে ওর ছোট ঘরটাই এলো। ঘরে একটা ছোট খাট, একটা টেবিল আর ফ্যান ঘুরছে। ম্যাম, আমার ঘরটা খুব ছোট, আপনার খুব কষ্ট হবে। সমস্যা নেই, আমি মেঝেতে ঘুমাবো। পাগল হয়েছেন? আপনি খাটে ঘুমান, আমি নিচে ঘুমাচ্ছি। আপনি ফ্রেশ হয়ে নিন, আমি আপনার জন্য খাবার আনছি। আমার খিদে নেই। সেটা বললে তো হবে না ম্যাম, আপনি সকাল থেকে কিছু খাননি। জারিফ বেরিয়ে গেল। ইভানা খাটের এক কোণায় বসে রইল। ওর ভেতরটা ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে। নিজের পরিবার ওকে ছুঁড়ে ফেলে দিল, আর এই ছেলেটা যাকে ও সারাদিন বকেছে, সে আজ ওকে আশ্রয় দিচ্ছে। জারিফ খাবার নিয়ে এসে ইভানার সামনে বসলো। ম্যাম, খেয়ে নিন। বললাম তো খাবো না, তুমি আমাকে জোর করবে না জারিফ। আপনি খাবেন না, ঠিক আছে, তাহলে আমিও না খেয়ে থাকবো। জারিফ প্লেটটা সরিয়ে রেখে নিচে শুয়ে পড়ল। ইভানা অবাক হয়ে দেখলো ছেলেটার জেদ। কিছুক্ষণ পর ইভানা বুঝতে পারলো জারিফের হয়তো খুব খিদে পেয়েছে। ও আস্তে করে উঠে প্লেটটা হাতে নিল। ওঠো, নিজে একটু খাও, আমাকেও দাও। জারিফ হাসি মুখে উঠে বসলো। জারিফ নিজের হাতে লোকমা তুলে ইভানার মুখের সামনে ধরলো। হা করেন ম্যাম। আমি নিজে খেতে পারি। জানি পারেন, কিন্তু আজ আমি খাইয়ে দেই। খুব ক্লান্ত তো আপনি। ইভানা আর না করলো না। জারিফ খুব যত্ন করে ইভানাকে খাইয়ে দিল। ইভানার চোখের পানি খাবারের সাথে মিশে যাচ্ছিল। জারিফ ইভানার চোখের পানি মুছে দিয়ে শান্ত গলায় বলল, আপনি একদম চিন্তা করবেন না ইভানা, আপনার ওই প্রজেক্ট, আপনার সম্মান, সব কিছু আমি আপনাকে ফিরিয়ে দেব। আপনার এই জুনিয়রকে শুধু বকা দেওয়া ছাড়া আর কিছুই দেখেননি তো, এবার দেখবেন আপনার বর কি করতে পারে। তুমি জানো না জারিফ, রায়হান আর শহীদ কতটা ভয়ঙ্কর, ওরা তোমাকে মেরে ফেলবে। আমাকে মারা এত সহজ না ম্যাম, আপনি শুধু আমার উপর ভরসা রাখেন। জারিফের চোখের এই তীক্ষ্ণ আর আত্মবিশ্বাসী চাহনি দেখে ইভানা থমকে গেল। এই জারিফকে তো সে চেনে না। ল্যাবের সেই বোকা আর কেয়ারলেস ছেলেটা হঠাৎ করে এত ম্যাচিওর হলো কি করে? ইভানা জারিফের বুকে মাথা রেখে হাউমাউ করে কেঁদে উঠল। জারিফ ইভানাকে শক্ত করে বুকে জড়িয়ে নিল। কাঁদেন, সব কষ্ট বের করে দেন, কিন্তু কাল সকাল থেকে এই রাগী বউয়ের চোখে আমি আর এক ফোঁটা পানি দেখতে চাই না। ইভানা জারিফের বুকে মাথা রেখেই ঘুমিয়ে পড়ল। জারিফ ওর মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। ওর চোখে তখন এক ভয়ঙ্কর প্রতিশোধের আগুন জ্বলছে। সকালে জানালার ফাঁক দিয়ে রোদ এসে ইভানার মুখে পড়তেই সে নড়ে চড়ে উঠল। চোখ খুলে দেখলো সে খাটে একা শুয়ে আছে, আর গায়ে একটা পাতলা কাঁথা দেওয়া। জারিফ নিচে নেই। জারিফ, ইভানা উঠে বসলো। ঘরটা ছোট হলেও খুব গোছানো। টেবিলের উপর এক গ্লাস পানি আর একটা ছোট্ট চিরকুট রাখা। ইভানা চিরকুটটা হাতে নিল। ম্যাম, আমি ল্যাবে যাচ্ছি। আম্মু রাগ করতে পারে, কিন্তু আপনি উল্টো রাগ দেখাবেন না প্লিজ। ব্রেকফাস্ট করে নেবেন, আপনার জুনিয়র বর। ইভানের ঠোঁটে একটা হালকা হাসি ফুটে উঠল, কিন্তু পরক্ষণেই ওর মনে পড়ল আজ ল্যাবে রাইহান আর ডক্টর কবির ওর প্রজেক্টটা ছিনিয়ে নেবে। ওর বুকের ভেতরটা ছ্যাঁত করে উঠল। না, আমি এত সহজে হার মানবো না। আমার 3 বছরের ঘাম ঝরানো প্রজেক্ট আমি ওদের নিতে দেব না। ইভানা তড়িঘড়ি করে রেডি হয়ে নিল। ড্রয়িং রুমে আসতেই দেখলো হালিমা বেগম কোরআন পড়ছেন। ইভানাকে দেখে উনি পড়া শেষ করে উঠে দাঁড়ালেন। কোথায় যাওয়া হচ্ছে সকাল সকাল? আন্টি, আমাকে একবার ল্যাবে যেতে হবে, খুব ইম্পর্ট্যান্ট কাজ আছে। এই বাড়িতে থাকতে হলে নিয়ম মানতে হবে। বাড়ির বউ সকাল সকাল বাহিরে যাবে না খেয়ে? রান্নাঘরে নাস্তা ঢাকা আছে, খেয়ে তারপর যাও।
কিন্তু আন্টি আমার দেরি হয়ে যাচ্ছে। আমি কথা দুবার বলি না। আর শোনো, আমাকে আন্টি বলবে না। জারিফ আমার ছেলে, তুমি আর বউ, আমাকে আম্মু বলে ডাকবে। ইভানা অবাক হয়ে হালিমা বেগমের দিকে তাকিয়ে রইল। কাল রাতের ওই রাগী মহিলাটা এত সকালে ওর জন্য নাস্তা বানিয়ে রেখেছে। ইভানার চোখে পানি চলে এলো। জি আন্টি। ইভানা দ্রুত নাস্তা খেয়ে ল্যাবের দিকে রওনা দিল। ল্যাবে পৌঁছতেই দেখলো পুরো ল্যাবে একটা থমথমে পরিবেশ। ডক্টর কবির আর রাইহান কনফারেন্স রুমে বসে আছে। ইভানা হনহন করে ভেতরে ঢুকলো। ডক্টর কবির, আপনি আমার পারমিশন ছাড়া আমার প্রজেক্ট ফাইল রায়হানকে দিতে পারেন না। ওয়েলকাম ইভানা। সরি মিসেস ইভানা জারিফ, তুমি তো কাল রাতে একটা বস্তি ছেলেকে বিয়ে করে নিজের ক্যারিয়ার শেষ করে দিয়েছো। আর তোমার প্রজেক্ট, সেটা তো ডক্টর কবির আমাকে রাতেই সাইন করে দিয়েছেন। এটা বেআইনি। হেড অফ দ্য প্রজেক্ট। ইভানা, তোমার বাবা নিজেই আমাকে বলেছেন তোমাকে এই প্রজেক্ট থেকে সাসপেন্ড করতে, আর তুমি কোম্পানির রুলস ভেঙেছো। তুমি আর এই ল্যাবের কেউ নও। ইভানা স্তব্ধ হয়ে গেল। ওর নিজের বাবা ওর কেরিয়ার এভাবে শেষ করে দিল। রাইহান বাঁকা হেসে ইভানার দিকে এগিয়ে এলো। আমি বলেছিলাম না ইভানা, তুমি আবার আমার কাছে ফিরে আসবে, এখনো সময় আছে। ওই ফকিরের ছেলেকে ডিভোর্স দিয়ে আমার কাছে চলে আসো, আমি তোমার প্রজেক্ট তোমাকে ফিরিয়ে দেব। ইভানা সজোরে রাইহানের গালে এক থাপ্পড় বসিয়ে দিল। রাইহান রাগে ইভানার হাত চেপে ধরতে যাবে, ঠিক তখনই পেছন থেকে কেউ রাইহানের হাতটা এমন জোরে মুচড়ে ধরল যে রাইহান ব্যথায় কোকিয়ে উঠল। আমার বউয়ের গায়ে হাত দেওয়ার সাহস কিভাবে হলো তোর? ইভান অবাক হয়ে পেছনে তাকালো। জারিফ দাঁড়িয়ে আছে, ওর চোখে ভয়ঙ্কর রাগ। ডক্টর কবির চিৎকার করে উঠলেন, জারিফ, হাউ ডিয়ার ইউ! তুমি একজন ইন্টার্ন হয়ে রায়হান সাহেবের গায়ে হাত তুলেছো। এখনই সিকিউরিটি ডাকছি আমি। সিকিউরিটি ডাকার দরকার নেই ডক্টর কবির, কারণ আজ থেকে এই ল্যাবের মালিক আপনারা নন, অন্য কেউ। আর রায়হান সাহেব, আপনার চুরি করা সব ডেটা অলরেডি সাইবার সেলের কাছে পৌঁছে গেছে। হোয়াট? তুই কে রে ফালতু ছেলে? কি আবল তাবল বকছিস? আমি কে সেটা জানার সময় আপনার শেষ হয়ে গেছে রায়হান সাহেব, এখন শুধু অপেক্ষা করেন পুলিশের। ইভানা অবাক দৃষ্টিতে জারিফের দিকে তাকিয়ে আছে। জুনিয়র ইন্টার্ন জারিফ হঠাৎ করে এত কনফিডেন্স নিয়ে কিভাবে এই কথাগুলো বলছে? জারিফ ইভানার হাত শক্ত করে ধরে একটা মুচকি হাসি দিল। বলেছিলাম না ম্যাম, আপনার চোখের পানি কালকেই শেষ, আজ থেকে আপনার বর খেলা শুরু করলো। ডক্টর কবির এবং রাইহান অবাক হয়ে জারিফের দিকে তাকিয়ে আছে। ল্যাবের অন্য স্টাফটাও কানাঘুষা শুরু করে দিয়েছে। রাইহান রাগে কাঁপতে কাঁপতে জারিফের কলার চেপে ধরতে গেল, কিন্তু জারিফ খুব শান্তভাবে এক পা পিছিয়ে গিয়ে নিজের ফোনটা রাইহানের চোখের সামনে ধরল। রায়হান সাহেব, গায়ে হাত তোলার আগে এই মেইলটা একটু পড়ে দেখুন। সাইবার সিকিউরিটি সেল থেকে মাত্র এসেছে। আপনার কোম্পানির সার্ভার গত রাতে হ্যাক হয়েছিল, আর সেখান থেকে প্রমাণ পাওয়া গেছে যে আপনি গত 3 বছর ধরে আমাদের ল্যাবের ডেটা চুরি করছিলেন। হোয়াট? তুই কি বলছিস এসব ফালতু কথা? আমার সার্ভার হ্যাক হবে কেন? আর তুই সামান্য একটা ইন্টার্ন হয়ে এসব ইমেল ফেলি কোথায়? আমি সামান্য ইন্টার্ন হতে পারি, কিন্তু আইটিতে আমার হাতটা বেশ ভালো। ম্যামের প্রজেক্ট নিয়ে আপনারা যখন কাল রাতে নোংরামি করছিলেন, আমি তখন আপনাদের সার্ভারের সিকিউরিটি ফায়ারওয়াল নিয়ে একটু খেলছিলাম। আর ডক্টর আবির, আপনি যে রায়হান সাহেবের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়েছেন, সেটার ব্যাংক স্টেটমেন্টও কিন্তু ওই মেইলে অ্যাটাচ করা আছে। ডক্টর কবিরের মুখটা ছাইয়ের মতো সাদা হয়ে গেল। তিনি আমতা আমতা করে বললেন, জারিফ, তুমি কিন্তু লিগ্যাল লিমিটস ক্রস করেছো। আমি পুলিশ ডাকবো। পুলিশ তো আমি অলরেডি ডেকে দিয়েছি স্যার। ওই যে নিচে সাইরেন শোনা যাচ্ছে। এখন আপনারা চাইলে ইভানা ম্যামের কাছে ক্ষমা চেয়ে প্রজেক্টের ফাইলটা চুপচাপ টেবিলে রেখে দিতে পারেন, অথবা পুলিশের হাতে হাতকড়া পড়তে পারেন। চয়েস ইজ ইয়োর্স। রাইহান বুঝতে পারলো সে এবার ফেঁসে গেছে। সে রাগে ফাইলটা টেবিলের উপর সজোরে ছুঁড়ে মারলো। ইভানার দিকে আঙ্গুল তুলে বলল, তুই এই ফকিরের ছেলেকে দিয়ে আমাকে ব্ল্যাকমেল করিস ইভানা? তুই খুব বড় ভুল করলি। এই রায়হানকে তুই চিনিস না, আমি তোকে রাস্তায় নামিয়ে ছাড়বো। গেট আউট রায়হান।
আমার ল্যাব থেকে এক্ষুনি বেরিয়ে যাও। আর হ্যাঁ, এরপর থেকে আমার প্রজেক্ট বা আমার স্বামীর দিকে চোখ তুলে তাকালে আমি তোমার চোখ উপড়ে নেব। ইভানার মুখে স্বামী শব্দটা শুনে জারিফের ঠোঁটের কোণে একটা তৃপ্তির হাসি ফুটে উঠল। রাইহান আর ডক্টর কবির দ্রুত ল্যাব থেকে বেরিয়ে গেল। ল্যাবের অন্য স্টাফরা ভয়ে যে যার ডেস্কে ফিরে গেল। ইভানা ধপ করে নিজের চেয়ারে বসে পড়ল। ওর বুকটা দ্রুত ওঠানামা করছে। জারিফ শান্ত পায়ে ইভানার সামনে গিয়ে দাঁড়ালো। তুমি এসব কি করলে জারিফ? তুমি রায়হানের সার্ভার হ্যাক করেছো, পুলিশ ডেকেছো। তুমি জানো এর পরিণতি কি হতে পারে? ওরা তোমাকে খুন করে ফেলবে। কুল ডাউন ম্যাম, এত টেনশন নেবেন না। আমি কোনো সার্ভার হ্যাক করিনি, আর ওই মেইলে পুরোটাই ভুয়া ছিল। আমি জাস্ট একটা ফেক ইমেল জেনারেট করে ওদের ভয় দেখিয়েছি। আর পুলিশের যে সাইরেনটা শুনলেন, ওটা আমার এক বন্ধুর রিংটং ছিল। আমি ওকে নিচে দাঁড়িয়ে বাজাতে বলেছিলাম। ইভানা হা হয়ে জারিফের দিকে তাকিয়ে রইল। এত বড় একটা ব্ল্যাকমেইলও জাস্ট একটা ফেক মেইল আর রিংটোন দিয়ে ম্যানেজ করে ফেললো। তুমি একটা পাগল জারিফ। তুমি জানো ধরা পড়লে ওরা তোমাকে কি করতো? তুমি এত বড় রিস্ক কেন নিলে? আমার রাগী বউয়ের চোখের পানি মোছার জন্য আমি এর চেয়েও বড় রিস্ক নিতে পারি ম্যাম। আপনার প্রজেক্ট তো আপনার কাছেই আছে। এবার বলুন, আমাকে একটা থ্যাঙ্কস দেবেন না? থ্যাঙ্কস? আমার ক্যারিয়ার, আমার সম্মান সব বাঁচিয়ে দেওয়ার জন্য তোমাকে শুধু থ্যাঙ্কস দিলে কম হয়ে যায় জারিফ। তুমি আজ যা করেছো আমি সারা জীবন মনে রাখবো, কিন্তু দয়া করে এর পর থেকে এমন পাগলামি করবে না। রায়হান খুব ডেঞ্জারাস মানুষ। আমার ভয় ডর একটু কম ম্যাম। আপনি শুধু নিজের কাজটা মন দিয়ে করুন, বাকিটা এই জুনিয়র ইন্টার্ন সামলে নেবে। এখন চলুন, বাসায় যেতে হবে। আম্মু নিশ্চয়ই আমাদের জন্য অপেক্ষা করছে। ইভানা আর জারিফ ল্যাব থেকে বেরিয়ে বাইকে উঠল। ইভানার মনে আজ একটা অদ্ভুত শান্তি কাজ করছে। নিজের বাবা যেখানে তাকে বিপদে ফেলেছিল, সেখানে এই জুনিয়র ছেলেটা ঢাল হয়ে তাকে রক্ষা করলো। বাইক এসে থামলো জারিফদের ছোট্ট বাড়ির সামনে। ভেতরে ঢুকতেই দেখা গেল ড্রয়িং রুমে হালিমা বেগমের পাশে একটা মেয়ে বসে আছে। মেয়েটিকে দেখে জারিফের চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠল। নোভা, তুই কবে এলি? নোভা দৌড়ে এসে জারিফকে জড়িয়ে ধরলো। নোভা জারিফের ছোট বোন, ভার্সিটির হোস্টেলে থাকে, আজই এসেছে। ভাইয়া, আমি তোকে কত সারপ্রাইজ দেব ভেবেছিলাম, আর তুই আমাকে এত বড় সারপ্রাইজ দিয়ে দিলি। তুই বিয়ে করে ফেলেছিস, তাও আবার ইভানা ম্যামকে। তুমি আমাকে চেনো? চিনব না মানে? আপনি তো আমার আইডল ভাবি। ভাইয়ার মুখে আপনার এত গল্প শুনেছি আমি। আপনি কত কড়া কেউ, কাজে ভুল করলে আপনি কিভাবে বকা দেন সব জানি আমি। কিন্তু আপনাকে সামনে থেকে এত কিউট লাগবে আমি ভাবিনি। নোভার কথা শুনে ইভানার ঠোঁটে হাসি ফুটে উঠল, কিন্তু হালিমা বেগমের কড়া গলা শুনে সেই হাসি মিলিয়ে গেল। হয়েছে, আর আহ্লাদ করতে হবে না। বাড়িতে নতুন বউ এসেছে, মেহমান হয়ে তো আর বসে থাকলে চলবে না ওর। যাও ইভানা, ফ্রেশ হয়ে রান্নাঘরে যাও, দুপুরে রান্নার জোগাড় করতে হবে। আম্মু, ও তো এইমাত্র অফিস থেকে এলো, খুব টায়ার্ড। ওকে একটু রেস্ট নিতে দাও না। আর ও তো রান্না করতে পারে না। পারে না মানে কি? মেয়ে মানুষ হয়ে রান্না জানবে না, এটা কেমন কথা? বড় লোকের মেয়ে বলে কি সারা জীবন সোফায় বসে পায়ের উপর পা তুলে খাবে? আমার সংসারে এসব চলবে না। ঠিক আছে আম্মু, আমি ফ্রেশ হয়ে আসছি। ইভানা রুমে গিয়ে শাড়ি পাল্টে একটা সাধারণ সালোয়ার কামিজ পরলো। ওর খুব ক্লান্তি লাগছিল, কিন্তু কিছু বলার উপায় নেই। রান্নাঘরে গিয়ে দেখলো হালিমা বেগম এক গাদা পেঁয়াজ, রসুন আর সবজি বের করে রেখেছেন। এই পেঁয়াজগুলো কুচি কুচি করে কাটো, আর সাবধানে বটি দিয়ে যেন হাত না কাটে। আমি আসছি। হালিমা বেগম রান্নাঘর থেকে বেরিয়ে গেলেন। ইভানা বটি দেখে নার্ভাস হয়ে গেল। জীবনে কোনো দিনও সবজি কাটেনি। একটা পেঁয়াজ হাতে নিয়ে কাটতে যাবে, এমন সময় জারিফ চুপি চুপি রান্নাঘরে ঢুকলো। সরেন ম্যাম, আমি কেটে দিচ্ছি। আপনি বটি ধরলে আজ পেঁয়াজের বদলে নিজের আঙুল কেটে সালাদ বানিয়ে ফেলবেন। তুমি এখানে কেন এসেছো? আম্মু দেখলে রেগে যাবে, তুমি যাও। চুপচাপ দরজার দিকে নজর রাখেন, কেউ আসলে কাশি দেবেন। জারিফ বটিতে বসে ফটাফট পেঁয়াজ কাটতে শুরু করলো। ইভানা অবাক হয়ে দেখছে ছেলেটার হাতের স্পিড। তুমি এত ভালো পেঁয়াজ কাটতে পারো? আমি শুধু পেঁয়াজ না, আরও অনেক কিছুর 12টা বাজাতে পারি ম্যাম।
ওই যে দেখেন পেঁয়াজের ঝাঁজে আপনার চোখে পানি চলে এসেছে। ইভানা চোখ মুছতে মুছতে হাসলো। ওর আসলেই চোখে পানি চলে এসেছিল। তবে সেটা পেঁয়াজের ঝাঁঝে নাকি জারিফের ওই অদ্ভুত ভালোবাসায় সেটাও নিজেও জানে না। ঠিক তখনই হালিমা বেগম রান্নাঘরে ঢুকলেন। জারিফকে বটিতে বসে থাকতে দেখে উনি রেগে আগুন। জারিফ, তুই বউয়ের আঁচল ধরা হয়ে গেছিস একদিনেই? আমি ওকে কাজ দিয়েছি আর তুই ওর হয়ে কাজ করে দিচ্ছিস? আম্মু, আসলে ওর চোখে পেঁয়াজের ঝাঁজ লাগছিল তো, তাই আমি জাস্ট হেল্প করছিলাম। তুই বের হ রান্নাঘর থেকে। আর ইভানা, তুমি যদি আমার ছেলের ঘাড়ে চেপে সংসার করার চিন্তা করে থাকো তাহলে সেটা মাথা থেকে ঝেড়ে ফেলো। আমার ছেলে সারাদিন খাটে, ওকে দিয়ে আমি বাড়ির কাজ করাবো না? সরি আম্মু, আমি নিজেই করছি সব। জারিফ মাথা নিচু করে বেরিয়ে গেল। ইভানা অনেক কষ্টে সবজিগুলো কাটলো। রান্নার সময় ধোঁয়ায় ওর চোখ মুখ লাল হয়ে গেল, ঘামের শার্ট ভিজে গেল। দুপুরে খাওয়ার সময় সবাই টেবিলে বসলো। ইভানার বানানো ডালটা একটু নোনতা হয়েছিল। হালিমা বেগম 1 চামচ মুখে দিয়েই মুখ বিকৃত করলেন। এটা কি ডাল বানিয়েছো নাকি সাগরের পানি? এত লবণ কেউ দেয়? আম্মু ঠিকই তো আছে, আমার তো বেশ ভালোই লেগেছে। ভাবির হাতের প্রথম রান্না বলে কথা। হ্যাঁ আম্মু, একদম ফার্স্ট ক্লাস হয়েছে ডালটা। আমি তো আজ ডাল দিয়েই 2 প্লেট ভাত খাবো। জারিফ সত্যি সত্যি নোনতা ডাল দিয়ে তৃপ্তি করে ভাত খেতে লাগলো। ইভানার বুকটা কেমন যেন ভারী হয়ে এলো। এই মানুষগুলো এত অল্পতেই কত খুশি। ওর নিজের পরিবারে এত প্রাচুর্য থাকার পরও কোনো দিন ডাইনিং টেবিলে এমন হাসি খুশি পরিবেশ ছিল না। বিকেলে কলিং বেলের শব্দে ইভানা দরজা খুলল। সামনে দাঁড়িয়ে আছে ফাতেমা খালা, হালিমা বেগমের ছোট বোন। মহিলা খুব চড়া মেজাজের আর কথায় কথায় বিষ ঢালেন। এই মেয়ে কে রে বাবু? আমাদের জারিফের বউ নাকি? হ্যাঁ রে ফাতেমা, ওর অফিসের বস, কাল রাতেই বিয়ে করেছে। ওমা, তাই বলে এত বয়স্ক মেয়েকে বিয়ে করতে হবে? মুখ দেখে তো মনে হচ্ছে 30 পার হয়ে গেছে। আর ড্রেস আপ দেখেছো? বস্তির মেয়েদের মতো সালোয়ার কামিজ পরে আছে। বড়লোক মেয়ে তো শুনেছি, তা বাপের বাড়ি থেকে খিকে নিয়ে এসেছো? ফাতেমা খালার কথায় ইভানার মাথা কি নিচু হয়ে গেল। ওর অতীত, ওর বাবার দেওয়া অপমান সব আবার মনে পড়ে গেল। ও কিছু না বলে চুপ করে দাঁড়িয়ে রইল। ঠিক তখনই জারিফ ঘর থেকে বেরিয়ে এলো। আলামনি, আপনি আমাদের বাড়িতে মেহমান হয়ে এসেছেন। মেহমানের মতো থাকুন। আমার বউয়ের বয়স নিয়ে বা ওর বাপের বাড়ি নিয়ে কথা বলার কোনো রাইট আমি আপনাকে দেইনি। কিরে জারিফ, তুই একটা মেয়ের জন্য তোর খালাকে অপমান করছিস? অপমান আমি করছি না, আপনি করছেন। ইভানা আমার স্ত্রী, ও এই বাড়িতে কি ড্রেস পরবে আর ওর বয়স কত সেটা আমার আর ওর ব্যাপার। আর বাপের বাড়ি থেকে ও কি এনেছে সেটা দিয়ে আমার সংসার চলবে না। আমার হাত পা সুস্থ আছে, আমি আমার বউকে নিজের টাকায় খাওয়াতে পারবো। আপনি দয়া করে ওকে আর কোনো কটু কথা বলবেন না। ফাতেমা খালা রাগে গজগজ করতে করতে সোফায় বসে পড়লেন। হালিমা বেগমও অবাক হয়ে জারিফের দিকে তাকালেন। ছেলেটা একদিনেই এতটা পাল্টে গেল। ইভানা দ্রুত নিজের ঘরে চলে গেল। ওর চোখ ফেটে কান্না আসছে। জারিফ পেছনে পেছনে ঘরে ঢুকলো। ম্যাম, আপনি কাঁদছেন কেন? খালামণির কথায় মন খারাপ করেছেন? তুমি কেন আমাকে এত প্রোটেক্ট করো জারিফ? আমি তো তোমার কিছুই না, শুধু একটা চুক্তির জন্য তুমি তোমার পরিবারের সাথে তর্ক করছো। চুক্তিটা আপনি করেছেন ম্যাম, আমি তো আপনাকে মন থেকেই বউ মেনেছি। স্বামী হিসেবে আমার বউকে সম্মান দেওয়াটা আমার দায়িত্ব। আপনি প্লিজ এসব নিয়ে ভাববেন না। জারিফ ইভানার চোখের পানি মুছে দিল। ইভানা আনমনে জারিফের চোখের দিকে তাকিয়ে রইল। এই চোখের গভীরতা ওকে বারবার মুগ্ধ করছে। পরের দিন সকালে ল্যাবে গিয়ে ইভানা নিজের ডেস্কে বসলো। ওর বেস্ট ফ্রেন্ড মিলি ছুটে এলো। ইভানা, তুই পাগল হয়ে গিয়েছিস। তুই এই জুনিয়র আর্টিস্টকে বিয়ে করেছিস। ডক্টর কবির আর রায়হানের ব্যাপারটা শুনলাম আমি। তুই ঠিক আছিস তো দোস্ত? আমি ঠিক আছি মিলি, জারিফ না থাকলে কাল আমার সব শেষ হয়ে যেত। ছেলেটা কিন্তু খুবই ব্রিলিয়েন্ট, তবে তুই ওকে ম্যানেজ করবি কিভাবে? ও তো একদমই বাচ্চা।
ইভানা কিছু বলতে যাবে, ঠিক তখনই ওর চোখ গেল ল্যাবের কাছের দেওয়ালের ওপাশে। জারিফ দাঁড়িয়ে আছে, আর তার পাশে দাঁড়িয়ে আছে মিম, ল্যাবের সবচেয়ে ফ্লার্টি জুনিয়র মেয়েটা। মিম জারিফের খুব কাছে ঘেঁষে দাঁড়িয়ে ল্যাপটপে কিছু একটা দেখাচ্ছে আর খিলখিল করে হাসছে। মাঝে মাঝে জারিফের কাঁধে হাত রাখছে। ইভানার বুকের ভেতরটা ছ্যাদ করে উঠল, রক্ত মাথায় উঠে গেল ওর। মিলি তুই যা তো, আমার কাজ আছে। ইভানা হন হন করে নিজের কেবিন থেকে বেরিয়ে সোজা জারিফ আর মিমের সামনে গিয়ে দাঁড়ালো। ওর চেহারা দেখে মনে হচ্ছে এক্ষুনি কাউকে খুন করে ফেলবে। মিম, তুমি এখানে কি করছো? তোমার নিজের অ্যাসাইনমেন্ট শেষ হয়েছে? জি ম্যাম, অলমোস্ট ডান। আমি আসলে জারিফ ভাইয়ের কাছ থেকে একটা কোডিং বুঝে নিচ্ছিলাম। ভাইয়া খুব দারুণ বুঝিয়ে দেয়। ল্যাবটা রোম্যান্স করার জায়গা না মিম, তুমি তোমার ডেস্কে যাও। আর জারিফ, তুমি এক্ষুনি আমার কেবিনে আসো। ইভানা গটগট করে হেঁটে নিজের কেবিনে চলে গেল। জারিফ হাসি চেপে রেখে মিমকে সরি বলে ইভানার কেবিনে ঢুকলো। দরজাটা বন্ধ করে দিয়ে জারিফ ইভানার সামনে গিয়ে দাঁড়ালো। আমাকে ডাকছিলেন ম্যাম? তুমি ল্যাবে কাজ করতে আসো নাকি জুনিয়র মেয়েদের সাথে ফ্লার্ট করতে আসো? তুমি জানো না মিম কেমন মেয়ে? ও কেন তোমার এত কাছে ঘেসে দাঁড়িয়েছিল? আরে ম্যাম, ও তো জাস্ট একটা কোড বুঝতে এসেছিল, এতে এত রেগে যাওয়ার কি আছে? আমি রেগে যাচ্ছি কারণ তুমি আমার টিমে আছো। আর আর তুমি মিমের সাথে এত কথা বলবে না। আই ডোন্ট লাইক ইট। ও আচ্ছা, ম্যামের কি জেলাসি হচ্ছে? হোয়াট? আমি কেন জেলাস হতে যাব? তুমি যা খুশি তাই করো, গেট আউট। জারিফ টেবিলের উপর ঝুঁকে পড়ে ইভানার চোখের দিকে গভীরভাবে তাকালো। সত্যি জেলাস হননি? তাহলে আপনার চোখ দুটো এত লাল কেন? আর নিঃশ্বাস এত দ্রুত পড়ছে কেন? ম্যাম, আপনি হয়তো ভুলে যাচ্ছেন, ল্যাবে আমি আপনার জুনিয়র হলেও দিনের শেষে আমি আপনার বর। বউ যদি বরের উপর অধিকার ফলায়, সেটা দেখতে কিন্তু খুব কিউট মিষ্টি। ইভানা লজ্জায় চোখ নামিয়ে নিল। জারিফের এত কাছের উপস্থিতি ওর ভেতরটা কাঁপিয়ে দিচ্ছে। হুট করে ইভানার মাথাটা কেমন যেন ঘুরে উঠল। গত দুদিনের স্ট্রেস ঠিকমতো না খাওয়া আর মানসিক চাপের কারণে ইভানা ব্যালেন্স হারিয়ে ফ্লোরে পড়ে যেতে লাগলো। ইভানা? জারিফ দ্রুত এগিয়ে গিয়ে ইভানাকে নিচের কোলে তুলে নিল। ইভানার শরীর জ্বরে পুড়ে যাচ্ছে। জারিফ আর এক মুহূর্ত দেরি না করে ইভানাকে নিয়ে সোজা বাড়ির দিকে রওনা দিল। বাড়িতে ইভানাকে খাটে শুইয়ে দিয়ে জারিফ জলপট্টি দিতে শুরু করলো। হালিমা বেগম আর নোভা খুব ঘাবড়ে গেল। আহারে, মেয়েটার গায়ে তো অনেক জ্বর। তুই কাল রাতে ওকে ঠিক মতো খেতে দিসনি জারিফ? এত বড় লোকের মেয়ে, আমাদের বাড়ির খাবার হয়তো ওর সহ্য হচ্ছে না। আম্মু, তুমি টেনশন করো না, আমি ডাক্তারকে ফোন করেছি, উনি ওষুধ বলে দিয়েছেন। তুমি একটু রেস্ট নাও, আমি ওর খেয়াল রাখছি। রাত গভীর হলো। ইভানা জ্বরের ঘুরে ভুল বকছে। ও বারবার বলছে, আব্বু আমাকে তাড়িয়ে দিও না, আমার প্রজেক্টটা নিও না রাইহান, প্লিজ আমাকে একা করে দিও না। জারিফের বুকটা ব্যথায় টনটন করে উঠল। সে ইভানার হাতটা শক্ত করে ধরে ওর কপালে চুমু খেলো। আমি আপনাকে কখনো একা হতে দেব না ইভানা, আপনার সব কষ্ট আমি শেষ করে দেব। আমার বাবা আপনাকে টাকার জন্য ছুঁড়ে ফেলেছে, আমি আপনাকে পুরো পৃথিবী এনে দেব। শুধু আর কয়েকটা দিন, রায়হান আর শহীদের এমন পতন আমি আনবো যে ওরা আপনার ছায়াও মারাতে ভয় পাবে। জ্বরের ঘোরেই ইভানা জারিফের হাতটা নিজের বুকের কাছে টেনে নিল। তুমি আমাকে ছেড়ে যাবে না তো জারিফ? কখনোই না, এই জুনিয়র বর সারা জীবন তার রাগী বউয়ের ছায়া হয়ে থাকবে। জারিফ সারা রাত জেগে ইভানার মাথায় জলপট্টি দিল। সকালে ইভানার জ্বর যখন কমলো, ও চোখ খুলে দেখলো জারিফ ফ্লোরে বসে ওর খাটে মাথা রেখে ঘুমিয়ে পড়েছে। ওর হাতটা ইভানার শক্ত করে ধরে আছে। ইভানার চোখ দিয়ে কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়লো। ও মনে মনে ভাবলো যে মানুষটাকেও এতদিন শুধু তাচ্ছিল্য করেছে, সেই মানুষটাই আজ ওর একমাত্র ভরসার জায়গা হয়ে দাঁড়িয়েছে। ইভানা আনমনে জারিফের চুলে হাত বুলিয়ে দিতে লাগলো। ওর মনে এখন আর কোনো জেদ নেই, শুধু একটা অদ্ভুত প্রশান্তি কাজ করছে। কিন্তু এই শান্তি হয়তো বেশি দিন টিকবে না, কারণ রাইহান আর ডক্টর কবির চুপ করে বসে থাকার পাত্র নয়। ল্যাবের ভেতরে নতুন কোনো বিশাল ষড়যন্ত্র দানা বাঁধছে, যা ইভানা আর জারিফের জীবনটাকে আবারও তোলপাড় করে দিতে পারে। সকালের স্নিগ্ধ আলো ইভানার চোখে মুখে এসে পড়ছে। ইভানা ধীরে ধীরে চোখ খুলল।
শরীরে আগের মতো আর ক্লান্তি নেই, জ্বরটাও নেমে গেছে। ইভানা পাশ ফিরে তাকাতেই দেখলো খাটের নিচে ফ্লোরে বসে ওর খাটে মাথা রেখে ঘুমিয়ে আছে জারিফ। ওর একটা হাত শক্ত করে ধরে আছে ছেলেটা। ইভানা আনমনে জারিফের মুখের দিকে তাকিয়ে রইল। কত মায়া এই মুখটায়। কাল সারা রাত ছেলেটা একটুও ঘুমায়নি। ইভানা আলতো করে নিজের হাতটা ছাড়িয়ে নিতে চাইল, কিন্তু জারিফ ঘুমের ঘোরেই হাতটা আরো শক্ত করে চেপে ধরলো। ম্যাম যাবেন না? আরেকটু জলপট্টি দিয়ে দেই? ইভানার ঠোঁটে একটা মিষ্টি হাসি ফুটে উঠল। ও নিজের আর একটা হাত দিয়ে জারিফের এলোমেলো চুলগুলো গুছিয়ে দিতে লাগলো। বোকা ছেলে একটা, সারা রাত ফ্লোরে বসে কষ্ট করেছে, তাও আমাকে বলেনি। হুট করে জারিফ চোখ খুলে ফেলল। ইভানা হাত সরিয়ে নেওয়ার আগেই জারিফ ওর হাতটা ধরে নিজের গালে ছুঁয়ে দিল। বউ যদি এত আদরে চুল গুছিয়ে দেয় তাহলে তো সারা জীবন ফ্লোরে ঘুমানো যায়। গুড মর্নিং ম্যাম। তুমি জেগেছিলে? ফাজিল কোথাকার, ছাড়ো আমাকে, আমি উঠবো। এত তাড়াতাড়ি উঠলে চলবে? এখনো তো শরীর দুর্বল। আপনি শুয়ে থাকেন, আমি আম্মুকে বলে নাস্তা এখানেই নিয়ে আসছি। একদম না, আম্মু এমনিতেই আমার উপরে রেগে আছেন, তার উপরে যদি আমি বিছানায় বসে খাই তাহলে আমাকে বাড়ি থেকে বেরই করে দেবেন। আমি নিচে যাচ্ছি। ইভানা উঠে ফ্রেশ হতে চলে গেল। ড্রয়িং রুমে আসতেই দেখলো হালিমা বেগম টেবিলে খাবার গোছাচ্ছেন। ইভানাকে দেখে উনি একটু কড়া গলায় বললেন, জ্বর কেমন এখন? জি আম্মু, এখন অনেক ভালো লাগছে। আপনি কষ্ট করে সব খাবার বানাচ্ছেন, আমাকে ডাকলেই পারতেন। অসুস্থ মানুষকে দিয়ে আমি কাজ করাই না। বসো এখানে, এই যে স্যুপটা বানিয়েছি পুরোটা খাবে। জারিফ কোথায়? নোভা দৌড়ে এসে টেবিলে বসলো। আম্মু, ভাইয়া তো ফ্রেশ হচ্ছে, আর ভাবিকে তুমি শুধু স্যুপ দিচ্ছ কেন? ভাবি, তুমি আমার এখান থেকে পরোটা নাও। চুপ করে খা তুই। জ্বরের মুখে পুরোটা খেলে হজম হবে, ঘন হবে না। ইভানা, তুমি স্যুপটা শেষ করো। ইভানা স্যুপের বাটিটা হাতে নিল। হালিমা বেগমের গলার স্বর করা হলেও এই স্যুপের ভেতর লুকিয়ে থাকা ভালোবাসাটা ইভানা ঠিকই অনুভব করতে পারছে। জারিফ এসে টেবিলে বসলো। আম্মু, আজ কিন্তু আমি আর ইভানা অফিসে যাব, অনেক ইম্পর্টেন্ট কাজ আছে। শরীর খারাপ নিয়ে আজ অফিসে যাওয়ার কোনো দরকার নেই, বাড়িতে রেস্ট নেবে। আম্মু, কাল ল্যাবে অনেক ঝামেলা হয়েছে। আমার প্রজেক্টের খুব ক্রুশিয়াল একটা পর্যায়ে চলছে, আমাকে আজ যেতেই হবে। প্লিজ আম্মু। হালিমা বেগম কিছুক্ষণ ইভানার মুখের দিকে তাকিয়ে রইলেন। মেয়েটার কাজের প্রতি ডেডিকেশন দেখে উনি মনে মনে খুশি হলেও বাইরে প্রকাশ করলেন না। ঠিক আছে, তবে জারিফ বইয়ের খেয়াল রাখবি, আবার যেন মাথা ঘুরে পড়ে না যায়। তোমার কোনো চিন্তা নেই আম্মু, আমি একদম ছায়ার মতো লেগে থাকবো। সকাল 10টা। ইভানা আর জারিফ ল্যাবে পৌঁছালো। ল্যাবের পরিবেশ আজ কেমন যেন থমথমে, কেউ কারোর সাথে কথা বলছে না। মিলি দৌড়ে ইভানার কাছে এলো। ইভানা, তুই আজ কেন এলি? ডক্টর কবি তোকে খুঁজছে। আজ ল্যাবে বোর্ড মিটিং ডাকা হয়েছে, আর রাহানও ওখানে আছে। রায়হান কেন আসবে? ও তো আমাদের রাইভাল কোম্পানির ডিরেক্টর। ডক্টর কবির ওকে বোর্ড মিটিংয়ে কেন ডাকবেন? আমি জানি না দোস্ত, কিন্তু আমার খুব ভয় হচ্ছে। মনে হচ্ছে বড় কোনো ষড়যন্ত্র হচ্ছে। তুই জারিফকে সাথে রাখ। ইভানা আর জারিফ কনফারেন্স রুমের দিকে এগিয়ে গেল। ভেতরে ঢুকতেই দেখলো ডক্টর কবির মাঝখানের চেয়ারে বসে আছেন, আর তার ঠিক পাশেই বসে আছে রাইহান। রাইহানের মুখে সেই চিরচেনা শয়তানি হাসি। ইভানা ভেতরে ঢুকতেই ডক্টর কবির গম্ভীর গলায় বললেন, আসুন মিসেস ইভানা, আমরা আপনার জন্য অপেক্ষা করছিলাম। স্যার, আমার প্রজেক্টের বোর্ড মিটিং রায়হানে কি করছে? ও তো আমাদের ল্যাবের কেউ না। রাহিন সাহেব আজ থেকে আমাদের ল্যাবের নতুন ইনভেস্টর। উনি আমাদের প্রজেক্ট ফান্ডিং করেছেন, কিন্তু তার আগে আপনার নামে একটি মারাত্মক অভিযোগ এসেছে। অভিযোগ? কিসের অভিযোগ? রাইহান একটা লাল রঙের ফাইল টেবিলের উপর ছুঁড়ে দিল। অভিযোগটা হলো ডেটা চুরির। ইভানা, তুমি গত 3 মাস ধরে এই ল্যাবের সিক্রেট ফোরজেড প্রিন্ট অনেকটি বিদেশি কোম্পানির কাছে বিক্রি করেছো, আর তার বদলে তোমার ব্যাংক অ্যাকাউন্ট বিশাল অঙ্কের টাকা ট্রান্সফার হয়েছে। হোয়াট? আপনি পাগল হয়ে গেছেন রায়হান? এটা আমার নিজের 3 বছরের রিসার্চ। আমি কেন আমার প্রজেক্ট বিক্রি করতে যাব? স্যার, উনি মিথ্যা বলছেন। মিথ্যা নয় ইভানা, আমাদের আইটি
টিম তোমার কম্পিউটার চেক করেছে, তোমার ইমেল থেকেই সব ডেটা ট্রান্সফার হয়েছে। আর এই ফাইলের ভেতর তোমার ব্যাংক স্টেটমেন্ট আছে, যেখানে পেমেন্টের স্পষ্ট প্রমাণ রয়েছে। ইভানা ফাইলটা হাতে নিয়ে দেখলো ওর নিজের নামে একটা ফেক ব্যাংক অ্যাকাউন্ট খোলা হয়েছে, আর সেখানে সত্যিই বড় অঙ্কের ট্রানজ্যাকশন দেখানো আছে। ইভানার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। স্যার, এটা একটা ষড়যন্ত্র। রায়হান আমাকে ফাঁসানোর চেষ্টা করছে। আপনারা আমার কম্পিউটার চেক করুন, ওটা আমার মেল নয়। এনাফ ইভানা, তুমি আমাদের ল্যাবের সম্মান নষ্ট করেছো। আমি তোমাকে এই প্রজেক্ট থেকে শুধু সাসপেন্ডে করছি না, তোমার নামে পুলিশ কমপ্লেনও করেছি। তুমি এখন থেকে এই ল্যাবের কেউ নও। ইভানা হতবাক হয়ে দাঁড়িয়ে রইল। ওর চোখের সামনে ওর 3 বছরের স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। মিরে কিছু বলতে গেল, কিন্তু ডক্টর কবির তাকেও ধমক দিয়ে থামিয়ে দিলেন। আমি বলেছিলাম না ইভানা, আমার সাথে টেক্কা দিলে তোমার ক্যারিয়ার আমি শেষ করে দেব। তুমি ভেবেছিলে ওই জুনিয়র ইন্টার্ন তোমাকে বাঁচাবে? কোথায় তোমার সেই স্বামী? রায়হানের কথা শেষ হওয়ার আগেই কনফারেন্স রুমের দরজা সজোরে খুলে গেল। জারিফ ভেতরে ঢুকলো। ওর চোখের দৃষ্টি এতটাই ধারালো যে রায়হান এক মুহূর্তের জন্য শিউরে উঠল। আমাকে খুঁজছিলেন রায়হান সাহেব? ওই ছেলে, তুই আবার এখানে কি করিস? ডক্টর কবির, সিকিউরিটি ডাকুন, ওই ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিন। ঘাড় ধাক্কা তো আজ আপনারা খাবেন। ডক্টর কবির, আপনি যে ব্যাংক স্টেটমেন্টটা দেখালেন ওটা পুরোপুরি ফেক। ইভানা ম্যামের সিগনেচার ফোর্স করা হয়েছে, আর যে আইপি অ্যাড্রেস থেকে ডেটা ট্রান্সফার হয়েছে সেটা ইভানা ম্যামের ডেস্কের নয়, সেটা আপনার নিজের কেবিনের। হোয়াট ননসেন্স, তুমি এসব কি বলছো? আমি প্রমাণ ছাড়াই কথা বলি না স্যার। এই যে আমার হাতে পেন ড্রাইভটা দেখছেন, এতে সিসিটিভি ফুটেজ আছে। কাল রাতে যখন ইভানা ম্যাম অসুস্থ হয়ে বাসায় ছিলেন, তখন রায়হান সাহেব আর আপনি মিলে ইভানা ম্যামের কম্পিউটারে এই ফেক ডেটা প্ল্যান্ট করেছেন। ডক্টর কবির এবং রায়হানের মুখ ফ্যাকাশে হয়ে গেল। ল্যাবের অন্যান্য মেম্বাররা একে অপরের দিকে তাকাতে লাগলো। ইভানা অবাক হয়ে জারিফের দিকে তাকিয়ে আছে। ছেলেটা এত কিছু ম্যানেজ করলো কিভাবে? তুই ব্লাফ দেখাচ্ছিস? তোর কাছে কোনো ফুটেজ নেই? সিকিউরিটি ফুটেজ আছে কি নেই সেটা পুলিশ আসলেই চেক করে নেবে। আর হ্যাঁ, রায়হান সাহেব, আপনার ওই শহীদ সাহেবকে বলে দেবেন ইভানা এখন জারিফের স্ত্রী। ওর দিকে চোখ তুলে তাকালে চোখ আমি উপড়ে নেব। ডক্টর কবির তাড়াতাড়ি পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলেন। জারিফ, তুমি শান্ত হও। আমরা ইন্টারনালি ব্যাপারটা ইনভেস্টিগেট করে দেখব। ইভানা, তুমি আপাতত কিছুদিন ছুটিতে থাকো। আমরা বোর্ড মেম্বাররা বসে সিদ্ধান্ত নেব। আমার কোনো ছুটির দরকার নেই স্যার। আপনারা আমার পিঠে ছুরি মেরেছেন। আমি নিজেই এই নোংরা পলিটিক্সের ল্যাব থেকে রিজাইন করছি। ইভানা নিজের আইডি কার্ডটা খুলে টেবিলের উপর সজোরে ছুঁড়ে মারলো। তারপর 1 সেকেন্ডও আর সেখানে না দাঁড়িয়ে হনহন করে বাইরে বেরিয়ে গেল। জারি পেনড্রাইভটা পকেটে ঢুকিয়ে রাইহানের দিকে তাকিয়ে একটা তাচ্ছিল্যের হাসি দিয়ে ইভানার পিছু পিছু বেরিয়ে গেল। ল্যাব থেকে বেরিয়ে ইভানা সোজা স্টোর রুমে গিয়ে ঢুকলো। জায়গাটা অন্ধকার আর ধুলোয় ভরা। ইভানা আর নিজেকে ধরে রাখতে পারল না। ফ্লোরে বসে হাঁটুতে মুখ গুজে হাউমাউ করে কেঁদে উঠল। 3 বছরের হাড়ভাঙা খাটুনি, রাতজাগা সবকিছু আজ রাইহান আর ডক্টর কবির মিলে কেড়ে নিল। নিজের বাবার পর যাদেরও সবচেয়ে বেশি বিশ্বাস করত, তারাই ওর সাথে বেইমানি করলো। হুট করে স্টোর রুমের দরজা খুলে গেল। জারিফ ভেতরে ঢুকে দরজাটা আবার লাগিয়ে দিল। ইভানাকে ফ্লোরে বসে কাঁদতে দেখে জারিফের বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। সে ধীরে ধীরে ইভানার পাশে ফ্লোরে বসে পড়ল। ম্যাম, ইভানা। চলে যাও তুমি এখান থেকে। আমাকে একা থাকতে দাও। আমার সব শেষ হয়ে গেছে জারিফ। আমার ক্যারিয়ার, আমার সম্মান, আমার প্রজেক্ট সব ওরা কেড়ে নিল। আমি এখন কি করব? ইভানা বাচ্চাদের মতো ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। জারিফ আর সহ্য করতে পারল না। সে ইভানাকে টেনে নিজের বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরল। শান্ত হন ইভানা, কিচ্ছু শেষ হয়নি, আমি আছি তো। তুমি কি করবে জারিফ? তুমি তো একটা সামান্য জুনিয়র ইন্টার্ন। ওরা অনেক পাওয়ারফুল। ডক্টর কবির, রায়হান, শহীদ, সবার পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে। ওরা তোমাকে মেরে ফেলবে। তুমি আমাকে ছেড়ে চলে যাও জারিফ। আমার জন্য তোমার পরিবার বিপদে পড়বে। ইভানা জারিফকে ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করলো, কিন্তু জারিফের 2 হাতের শক্ত বাঁধন থেকে সে বের হতে পারল না।
জারিফের গলার স্বর এবার আর কোনো জুনিয়রের মতো শোনালো না। ওর গলার স্বর অদ্ভুত এক গাম্ভীর্য আর কর্তৃত্ব। আমি কোথাও যাব না ইভানা, আর সামান্য ইন্টার্ন ভেবে আমাকে আন্ডার এস্টিমেট করবেন না। আপনার চোখের ওই এক ফোঁটা পানির দাম রায়হানকে নিজের রক্ত দিয়ে চোকাতে হবে। আমি আপনাকে কথা দিচ্ছি, আপনার সম্মান আমি সুদে আসলে ফিরিয়ে আনব। আপনি শুধু এই জারিফের উপর একটু ভরসা রাখেন। জারিফের এই পরিণত আর আত্মবিশ্বাসী কথাগুলো শুনে ইভানা কান্না থামিয়ে ওর চোখের দিকে তাকালো। এই ছেলেটাকেও আসলেই চিনতে পারছে না। যে ছেলেটা ল্যাবে সারাদিন বকা খেত, সে আজ পাহাড়ের মতো ওর সামনে ঢাল হয়ে দাঁড়িয়েছে। ইভানা আর কিছু না বলে জারিফের বুকে মুখ লুকালো। ওর ভেতরের সব অভিমান আর কষ্ট যেন এই আশ্রয়ে এসে শান্ত হয়ে গেল। কিছুক্ষণ পর ইভানা নিজেকে সামলে নিয়ে উঠে দাঁড়ালো। চলো বাসায় যাই, আমার আর এই ল্যাবে এক মুহূর্তও থাকতে ইচ্ছে করছে না। আপনি গাড়িতে গিয়ে বসেন, আমি আমার ব্যাগটা ডেস্কে ফেলে এসেছি, নিয়ে আসছি। ইভানা ল্যাব থেকে বেরিয়ে রাস্তায় আসলো। মনটা খুব ভারী হয়ে আছে। ও আনমনে রাস্তা দিয়ে হাঁটতে লাগলো। হঠাৎ করে একটা কালো রঙের মাইক্রোবাস এসে ওর সামনে হার্ড ব্রেক করলো। গাড়ি থেকে 4 জন সন্ডামার্কা লোক নামলো। তাদের লিডার হলো সজল, রাইহানের পোষা মাস্তান। কিরে সুন্দরী, খুব তো দেমাগ দেখিয়ে ল্যাব থেকে বেরিয়ে এলি। রাইহান ভাই পাঠিয়েছে, চুপচাপ এই কাজে সাইন করে প্রজেক্টের পুরো শর্ত রাইহান ভাইয়ের নামে লিখে দে, না হলে আজ তোকে অনেক এখানে থেকে তুলে নিয়ে যাব। এই কে তোমরা? রাস্তা ছাড়ো বলছি, আমি চিৎকার করব কিন্তু। চিৎকার করে কোনো লাভ নেই, এখানে কেউ তোকে বাঁচাতে আসবে না। ওই তোর জুনিয়র বর তো এখন ল্যাবে ফাইল গোছাচ্ছে, চল গাড়িতে চল। সজল ইভানার হাত ধরে টান দিতেই ইভানা সজলের গালে এক থাপ্পড় বসিয়ে দিল। শুয়োরের বাচ্চা, আমার গায়ে হাত দেওয়ার সাহস কিভাবে হলো? সজল রাগে অন্ধ হয়ে গেল। ও হাত তুলল ইভানাকে মারার জন্য। ইভানা ভয়ে চোখ বন্ধ করে নিল, কিন্তু থাপ্পড়টা ইভানার গালে পড়ল না। কেউ একজন মাঝখান থেকে সজলের হাতটা এমন শক্ত করে ধরেছে যে সজল ব্যথায় চিৎকার করে উঠল। ইভানা চোখ খুলে দেখলো বিশাল মাপের এক লোক সজলের হাত ধরে মুছড়ে দিয়েছে। লোকটার নাম কালু। কালু কোনো কথা না বলে সজলকে লাথি মেরে রাস্তায় ফেলে দিল। বাকি 3 গুন্ডা কালুর দিকে তেড়ে আসতেই কালু একাই 3 জনকে এমন মার দিল যে তারা রক্তারক্তি অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ল। সজল কোনো মতে উঠে দৌড়ে পালিয়ে গেল। ইভানা ভয়ে কাঁপছে। এই লোকটা কে, কেন তাকে বাঁচালো? ঠিক তখনই পেছন থেকে জারিফ দৌড়ে এলো। ইভানা, আপনি ঠিক আছেন? ওরা আপনার গায়ে হাত দেয়নি তো? জারিফ, ওরা আমাকে তুলে নিয়ে যেতে চেয়েছিল, রায়হান পাঠিয়েছে ওদের, আর আর এই লোকটা আমাকে বাঁচিয়েছে। জারিফ কালুর দিকে আজ চোখে একবার তাকালো। কালু মাথা নিচু করে সামান্য মাথা নাড়ল, যেন কোনো গোপন সিগন্যাল দিল। থ্যাংক ইউ ভাই, আপনি না থাকলে আজ অনেক বড় বিপদ হয়ে যেত। ঠিক আছে ভাই, রাস্তায় একা মেয়েদের বিরক্ত করা আমার একদম পছন্দ না, আপনারা সাবধানে যান। কালু দ্রুত সেখান থেকে চলে গেল। ইভানা এখনো ঘোরের মধ্যে আছে। জারিফ ইভানাকে ধরে রিকশায় তুলল। জারিফ, লোকটাকে আমার কেমন যেন চেনা চেনা লাগলো। রাস্তার লোক, হয়তো কোথাও দেখেছেন। আপনি ওসব নিয়ে ভাববেন না। রায়হানের এত বড় সাহস যে আপনাকে রাস্তা থেকে তুলে নেওয়ার চেষ্টা করেছে, এর হিসাব ওকে কড়ায় গন্ডায় দিতে হবে। জারিফের চোখ দুটো রাগে লাল হয়ে আছে। ইভানা জানে না এই কালু আসলে কোনো রাস্তার লোক নয়। সে জারিফের আন্ডার কাভার টিমের সবচেয়ে বিশ্বস্ত বডিগার্ড এবং জুনিয়র অফিসার। জারিফ ল্যাব থেকে বের হওয়ার আগেই কালুকে মেসেজ করে দিয়েছিল ইভানার উপর নজর রাখতে। বাসায় ফেরার পর ইভানা সোজা নিজের ঘরে গিয়ে শুয়ে পড়ল। হালিমা বেগম ইভানার অবস্থা দেখে আর কিছু বললেন না। জারিফ ড্রয়িং রুমে বসে ফোনে কারোর সাথে টেক্সট করছিল। সাকিব, রায়হান আর শহীদের সব ইললিগাল ডিলিংয়ের ফাইল রেডি কর। কালকের মধ্যে আমার ওদের ওয়ারেন্ট চাই। অনেক খেলেছে ওরা, এবার এসপি মেহরাব মাঠে নামবে। জারিফ ফোনটা পকেটে ঢুকিয়ে ইভানার ঘরে গেল। ইভানা জ্বরের ঘোরে না, বরং আজ মানসিক ক্লান্তিতে ঘুমাচ্ছে। জারিফ ইভানার পাশে বসে ওর কপালে চুমু দিল। আর মাত্র কয়েকটা দিন ইভানা, তারপর
এই রাগী বউয়ের জুনিয়র বরের আসল রূপ সবাই দেখতে পাবে। সকালের স্নিগ্ধ আলো এসে পড়েছে ইভানার চোখে। জানালার পর্দা অর্ধেক টানা থাকায় রোদ সরাসরি মুখের উপর পড়ছে। ইভানা চোখ মেলে তাকালো। গত কয়েকদিনের ঝড় আর ধকলের পর আজ রাতের ঘুমটা বেশ ভালো হয়েছে। সে উঠে বসতে যাবে এমন সময় ওর ফোন বেজে উঠল। স্ক্রিনে তাকাতেই দেখলো ওর আম্মু কল করেছে। ইভানার বুকটা কেঁপে উঠল। বাড়ি থেকে বের করে দেওয়ার পর এই প্রথম আম্মুর কল। ইভানা দ্রুত কলটা রিসিভ করলো। হ্যালো আম্মু। মারে, কেমন আছিস তুই? আমার তো চিন্তায় চিন্তায় ঘুম হারাম হয়ে গেছে। তোর বাবা তোকে বাড়ি থেকে বের করে দিল, আর তুইও জেদের বসে ওই সামান্য একটা জুনিয়র ছেলেকে বিয়ে করে চলে গেলি। কোথায় আছিস তুই? আমি ভালো আছি আম্মু। তুমি বাবার ভয়ে আমাকে আটকাতেও পারোনি। এখন আর লুকিয়ে কল দিয়ে কি হবে? আমি তো তোমাদের জন্যই মরে গেছি। অভিমান করিস না মা। তোর বাবা সম্মানে অন্ধ মোহে ভুল করেছে, কিন্তু তুই তো জানিস শহীদ কেমন লোক। তোর বাবা এখন বুঝতে পারছে। রায়হান আর শহীদ মিলে আমাদের কোম্পানির শেয়ারগুলো হাতিয়ে নেওয়ার প্ল্যান করছে। তুই বাড়ি ফিরে আয় মা। ওই বস্তির ছেলের সাথে তোর জীবন চলবে না। আমি তো তোমাদের জন্য মরেই গেছি। জারিফ জুনিয়র হতে পারে আম্মু, কিন্তু ও অন্তত আমার বাবার মতো আমাকে টাকার জন্য বিক্রি করে দেয়নি। রায়হান আর ডক্টর কবির মিলে যখন আমার 3 বছরের প্রজেক্ট চুরি করে আমাকে ফাঁসালো, তখন এই জারিফই আমার সামনে ঢাল হয়ে দাঁড়িয়েছিল। আমি এখানেই ভালো আছি, আর কোনো দিন আমাকে কল করবে না। ইভানা কলটা কেটে দিয়ে দুহাতে মুখ ঢেকে কাঁদতে লাগলো। নিজের পরিবার এতটা স্বার্থপর হতে পারে এটা ওর কল্পনারও বাইরে ছিল। হঠাৎ কেউ একজন ওর মাথায় আলতো করে হাত রাখলো। ইভানা চমকে মুখ তুলে তাকালো। হালিমা বেগম দাঁড়িয়ে আছেন। ওনার হাতে এক গ্লাস দুধ আর কয়েকটা বিস্কুট। সকাল সকাল এভাবে কাঁদলে সংসারের অমঙ্গল হয় বৌমা। বাপের বাড়ির কথা মনে পড়ছে? আম্মু আমি আসলে... লুকোতে হবে না, আমি সব শুনেছি দরজার বাইরে থেকে। তোমার পরিবার তোমার সাথে বেইমানি করেছে, তোমার প্রজেক্ট ছিনিয়ে নিয়েছে। সেটা জারিফ আমাকে কাল রাতেই বলেছে। শোনে ইফানা, বড় লোকের ঘরে জন্ম নিলেই মানুষ বড় হয় না, মানুষের মন বড় থাকতে হয়। তুমি আমার ছেলের বউ, আজ থেকে এই বাড়িটাই তোমার সব। আম্মু আপনি কাল এত রাগ করেছিলেন, আমি ভেবেছিলাম আপনি আমাকে মেনে নিতে পারেননি। রাগ তো করবই। ছেলে হুট করে একটা মেয়েকে তুলে নিয়ে এসেছে, কোন মায়ের রাগ হবে না বলো? কিন্তু তোমার চোখের পানি দেখে বুঝেছি তুমি খারাপ মেয়ে নও। পরিস্থিতি তোমাকে বাধ্য করেছে। নাও, দুধটা খেয়ে নাও, তারপর রান্নাঘরে আসো। আজ তোমাকে আমি ইলিশ মাছের পাতুরি বানানো শেখাবো। আমার ছেলেটা খুব পছন্দ করে। হালিমা বেগমের কথায় ইভানার বুকের ভেতর জমে থাকা সব কষ্ট যেন এক নিমেষেই গলে পানি হয়ে গেল। ও হালিমা বেগমকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে উঠল। হালিমা বেগমও ওর মাথায় পরম মমতায় হাত বুলিয়ে দিলেন। 1 ঘন্টা পর ইভানা রান্নাঘরে হালিমা বেগমের সাথে কাজ করছে। নোভা পাশে বসে বকবক করছে আর শশা কাটছে। ভাবি তুমি জানো, ভাইয়া ছোটবেলায় অনেক বাজে ছিল। সারা দিন মারামারি করে আসতো আর আম্মুর হাতে মার খেত। তাই নাকি? কিন্তু অফিসে তো সারা দিন বকা খায় আমার কাছে, একটুও তো রাগ করে না। ও তো তোমার বকা খাওয়ার জন্যই অফিসে যেত মনে হয়। সারাদিন বাসায় এসে শুধু ইভানা ম্যাম এই বলেছে, ইভানা ম্যাম ওই করেছে, ওর যত সব পাগলামি। হালিমা বেগমের কথায় ইভানা লজ্জায় লাল হয়ে গেল। তার মানে জারিফ আগে থেকেই ওকে পছন্দ করত? ইভানার ঠোঁটে একটা মিষ্টি হাসি ফুটে উঠল। হঠাৎ বাইরে প্রচন্ড জোরে মেঘ ডেকে উঠল। শুরু হলো মুষলধারে বৃষ্টি। ইভানা জানালার দিকে তাকালো। জারিফ সকালে ল্যাবের কিছু কাগজপত্রের কাজে বেরিয়েছে। ছেলেটার কাছে ছাতাও নেই। ইভানার ভেতরটা কেমন যেন অস্থির হয়ে উঠল। আধা ঘন্টা পর কলিং বেল বাজলো। ইভানা দৌড়ে গিয়ে দরজা খুলল। সামনে জারিফ দাঁড়িয়ে আছে। পুরো শরীর বৃষ্টিতে ভিজে একাকার, চুল থেকে টপ টপ করে পানি পড়ছে। মাথা খারাপ তোমার? এত ভিজেছো কেন? ছাতা নিয়ে যেতে পারোনি? ম্যাম, ছাতা তো আমার কাছে ছিল, কিন্তু রাস্তায় একটা পিচ্চি মেয়ে বৃষ্টিতে ভিজছিল দেখে ওকে দিয়ে দিলাম। আর তাছাড়া ভিজে ভিজে রাগী বউয়ের কাছে বকা খাওয়ার মজাটাই আলাদা। ফাজিল কোথাকার! তোমার তো পরশুদিন পর্যন্ত জ্বর ছিল, আবার যদি জ্বর আসে, দাঁড়াও এখানে, আমি তোয়ালে নিয়ে আসছি। ইভানা দ্রুত ঘর থেকে তোয়ালে এনে জারিফের মাথা মুছিয়ে দিতে লাগলো।
জারিফ এক দৃষ্টিতে ইভানার চোখের দিকে তাকিয়ে আছে। ইভানার এত কাছের উপস্থিতি, ওর শাড়ির মিষ্টি সুবাস জারিফের বুকের ভেতর ঝড় তুলে দিচ্ছে। ইভানা, চুপ করে দাঁড়াও, বেশি কথা বলবে না, মাথা নিচু করো। আপনি এত মায়া কেন দেখাচ্ছেন ম্যাম? আমি তো আপনার শুধু চুক্তি করা স্বামী। চুক্তির স্বামী কি বৃষ্টির পানিতে অসুস্থ হয় না? আর তুমি অসুস্থ হলে আমাকে আবার সারা রাত জেগে জলপট্টি দিতে হবে? আমার এত সময় নেই। ইভানা মুখে কড়া কথা বললেও ওর হাতের স্পর্শে এক অদ্ভুত কোমলতা ছিল। জারিফ হুট করে ইভানার হাতটা ধরে ফেলল। ইভানা চমকে জারিফের চোখের দিকে তাকালো। আমি যদি সারা জীবন এভাবেই ভিজে আসি, আপনি কি এভাবেই তোয়ালে দিয়ে মাথা মুছিয়ে দেবেন? ছাড়ো জারিফ, কেউ দেখে ফেলবে। নোভা ড্রয়িং রুমে আসছে। দেখুক, বউ তো আমার। ম্যাম, আপনি কি বুঝতে পারছেন না এই জুনিয়র ইন্টার্ন আপনার প্রেমে হাবুডুবু খাচ্ছে? ইভানা লজ্জায় চোখ নামিয়ে নিল। ওর বুকের ভেতরটা ধরফর করছে। ও দ্রুত হাত ছাড়িয়ে নিয়ে নিজের ঘরে চলে গেল। জারিফ হাসি মুখে বাথরুমের দিকে চলে গেল ফ্রেশ হতে। ইভানা ঘরে গিয়ে বিছানায় বসলো। ওর মন আজ আনন্দে উঠছে। জীবনে প্রথমবার ও কারো কাছে এতটা নিরাপদ অনুভব করছে। নিজের বাবা, বন্ধু মিলি, ডক্টর কবির সবাই যখন ওর পিঠে ছুরি মেরেছে, তখন এই জারিফই ওর একমাত্র ভরসা। ও সিদ্ধান্ত নিল প্রজেক্ট বা ল্যাব চুলোই যাক, ও জারিফকে নিয়েই নতুন করে জীবন শুরু করবে। হঠাৎ জারিফের ফোনটা বেজে উঠল। ফোনটা জারিফের ব্যাগের ভেতরে রাখা। ইভানা ভাবল ফোনটা রিসিভ করা উচিত। ও জারিফের ব্যাগের চেইন খুলল। ফোনটা বের করতে গিয়ে ওর হাতে একটা খয়েরি রঙের মোটা খাম লাগলো। খামটার মুখ খোলা। ইভানা কৌতূহল বশত খামের ভেতর থেকে কাগজগুলো বের করলো। প্রথম কাগজটা দেখেই ইভানার চোখ কপালে উঠে গেল। এটা রাইহান গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের কনফিডেন্সিয়ালি ডিলিং ফাইল। ইভানা হাত কাঁপতে কাঁপতে পরের কাগজগুলো বের করলো। ওর নিজের 3 বছরের রিসার্চ প্রজেক্টের অরিজিনাল ব্লু প্রিন্ট, যেগুলো রাইহানকার ল্যাব থেকে চুরি করে নিয়েছিল। ইভানা থরথর করে কাঁপতে লাগলো। ওর মাথার ভেতর বাজ পড়তে লাগলো। জারিফের ব্যাগে রাইহানের কনফিডেন্সিয়াল ফাইল আর ওর চুরি হওয়া প্রজেক্টের ব্লু প্রিন্ট কি করছে? খামের একদম নিচে কয়েক বান্ডিল 500 আর 1000 টাকার নোট। এটা কি? জারিফের ব্যাগে রায়হানের ফাইল? তার মানে জারিফ ও রায়হানের লোক? ইভানার চোখের সামনে সবকিছু যেন ঘুরতে লাগলো। রায়হানের সেই কথাগুলো ওর কানে বাজতে লাগলো। তুই ভেবেছিস সেই ছেলে তোকে বাঁচাবে? ডক্টর কবিরের সেই হাসি। ইভানা বুঝতে পারলো ও কত বড় একটা ফাঁদে পা দিয়েছে। রায়হান আর ডক্টর কবির মিলে ওর প্রজেক্ট চুরি করেছে, আর জারিফকে দিয়ে ওর সাথে বিয়ের নাটক সাজিয়েছে যাতে ইভানা কোনো লিগ্যাল অ্যাকশন নিতে না পারে। জারিফ সবসময় ওর গতিবিধির উপর নজর রাখছিল রায়হানের নির্দেশে। ইভানার চোখ দিয়ে অঝরে পানি পড়তে লাগলো। ওর ভেতরটা রাগে, ক্ষোভে আর অপমানে ফেটে যাচ্ছে। ও এতক্ষণ যাকে নিজের একমাত্র ভরসা ভেবেছিল, সে আসলে সবচেয়ে বড় বেঈমান। জারিফ বাথরুম থেকে তোয়ালে দিয়ে চুল মুছতে মুছতে হাসি মুখে ঘরে ঢুকলো। ম্যাম, আম্মুকে বলেন তো খিচুড়ি দিতে, আজ যা বৃষ্টি হচ্ছে। জারিফের কথা শেষ হওয়ার আগেই ইভানা সজোরে এক থাপ্পড় বসিয়ে দিল জারিফের গালে। থাপ্পড়ের শব্দে পুরো ঘর যেন কেঁপে উঠল। ইভানা, কি হলো? আপনি আমাকে মারলেন কেন? চুপ, একদম চুপ বেঈমান। তোর মুখে আমার নাম মানায় না। তুই এত বড় প্রতারক আমি স্বপ্নও ভাবিনি। ইভানার চিৎকারে হালিমা বেগম আর নোভা দৌড়ে ঘরে আসলো। কি হয়েছে বৌমা? তুমি জারিফের গায়ে হাত তুললে কেন? আপনার এই সাধু ছেলেকে জিজ্ঞেস করুন আম্মু। ও এতদিন ধরে আমার সাথে কি জঘন্য নাটক করে আসছে। আমি ভেবেছিলাম আমার বাবা খারাপ, রায়হান খারাপ, কিন্তু আপনার ছেলে তো ওদের চেয়েও ভয়ঙ্কর। ইভানা, প্লিজ শান্ত হন। আপনি কি বলছেন আমি কিছুই বুঝতে পারছি না। আমি কি নাটক করেছি? তুই এখনো মিথ্যা বলবি? এই যে দেখ। ইভানা খয়েরি খামটা আর প্রজেক্টের ফাইলগুলো জারিফের মুখের উপর ছুঁড়ে মারল। টাকাগুলো ফ্লোরে ছড়িয়ে পড়ল। জারিফ ফাইলগুলো দেখেই চমকে উঠল। এই ফাইলগুলো তো ও গতকাল রাতে রায়হানের গোডাউন রেইড করে সিক্রেটলি উদ্ধার করে এনেছিল কালকের কোর্টে সাবমিট করার জন্য। কিন্তু এসপি মেহরাবের স্ট্রিক্ট অর্ডার ছিল এই মিশনের কথা কেউ যেন না জানে। কি হলো? মুখ দিয়ে কথা বেরোচ্ছে না কেন? রায়হানের কোম্পানির কনফিডেন্সিয়াল ফাইল তোর ব্যাগে কি করছে? আমার চুরি যাওয়া প্রজেক্টের ব্লু প্রিন্ট তোর কাছে কেন?
আর এই লাখ লাখ টাকা, রায়হান তোকে কত টাকা দিয়েছে আমাকে বিক্রি করার জন্য? ভাবি, তুমি ভাইয়াকে ভুল বুঝছো। ভাইয়া এমন কোনো কাজ করতেই পারে না। তুই চুপ কর নোভা, তোরা সবাই মিলে আমাকে ঠকিয়েছিস। জারিফ একটা সামান্য ইন্টার্ন হয়ে রায়হানের সার্ভার হ্যাক করার হুমকি দিয়েছিল, পুলিশের সাইরেন বাজিয়েছিল। আমি গাধা ছিলাম, তাই বিশ্বাস করেছিলাম ও আমার জন্য এসব করেছে। আসলে ও রায়হানেরই লোক। রায়হান ল্যাব থেকে প্রজেক্ট হাতিয়ে নিয়েছে, আর তুই আমাকে এই বস্তিতে আটকে রেখেছিস যাতে আমি পুলিশের কাছে যেতে না পারি। বৌমা, মুখ সামলে কথা বলো। আমার ছেলে আর যাই হোক টাকার কাছে বিক্রি হতে পারে না। আমি ওকে সেই শিক্ষা দেইনি। আপনার শিক্ষা আপনার কাছে রাখুন, প্রমাণ তো আপনাদের চোখের সামনেই পড়ে আছে। ছি জারিফ, আমি কাল রাতে জ্বরের ঘোরে তোকে আঁকড়ে ধরেছিলাম। আমি তোর ভালোবাসায় বিশ্বাস করতে শুরু করেছিলাম, আর তুই আমার ইমোশন নিয়ে খেললি। ইভানা হাউমাউ করে কাঁদতে লাগলো। জারিফ দ্রুত এগিয়ে গিয়ে ইভানার হাত ধরতে চাইলো। ইভানা, প্লিজ আমার কথাটা একবার শুনুন। আপনি যা ভাবছেন ব্যাপারটা মোটেও তা নয়। এই ফাইলগুলো রায়হানের, কিন্তু আমি ওর লোক নই। এই ফাইলগুলো আমি... তুই কি বল, তুই চুরি করেছিস? তুই তো সামান্য একটা ইন্টার্ন। তুই রায়হানের গোডাউন থেকে ফাইল আনবি কিভাবে? তুই মিথ্যা বলছিস জারিফ। আমি আপনাকে এখন পুরো সত্যিটা বলতে পারবো না ইভানা। আমার হাত পা বাঁধা। আমাকে শুধু আর 24 ঘন্টা সময় দিন। আমি কথা দিচ্ছি কাল সকালের মধ্যে সব কিছু পরিষ্কার হয়ে যাবে। আপনার প্রজেক্ট, আপনার সম্মান সব আপনি ফিরে পাবেন। তোর আর কোনো কথাই আমি বিশ্বাস করি না। তুই একটা চিটার। আমি আজই এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। আর শোন, আমাকে ডিভোর্স পেপার পাঠিয়ে দিস। আমি তোর ওই নোংরা চেহারার দিকে আর এক সেকেন্ডও তাকাতে চাই না। ইভানা দ্রুত নিজের ব্যাগটা টেনে নিল এবং আলমারি থেকে নিজের কাপড়গুলো ব্যাগে ভরতে শুরু করলো। জারিফ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। ওর বুকের ভেতরটা ভেঙে যাচ্ছে। ও চাইলেই এখন নিজের আন্ডার কাভার পুলিশ অফিসারের আইডেন্টিটি রিভিল করে ইভানাকে সব সত্যি বলে দিতে পারে, কিন্তু ওর মিশন এখনো শেষ হয়নি। রায়হানের পুরো গ্যাংকে আজ রাতে হাতে নাতে ধরতে হবে। এখন সত্যিটা বললে পুরো মিশন ফেইল হয়ে যাবে। ইভানা, আপনি এখন এই বাড়ি থেকে বের হবেন না। রায়হানের লোক বাইরে ঘোরাঘুরি করছে, ওরা আপনার ক্ষতি করবে। আমার সবচেয়ে বড় ক্ষতি তো তুই করেছিস জারিফ। রায়হান আমাকে রাস্তায় তুলে নিয়ে যেতে চেয়েছিল, আর তুই আমাকে ভালোবাসার নাটক করে আমার বিশ্বাস ভেঙে টুকরো টুকরো করেছিস। সরে দাঁড়া আমার সামনে থেকে। ইভানা ব্যাগ নিয়ে দরজার দিকে এগিয়ে গেল। হালিমা বেগম পথ আটকে দাঁড়ালেন। তুমি কোথায় যাবে ইভানা? তোমার বাপের বাড়ি তো তোমার জন্য বন্ধ। আমি রাস্তায় থাকবো আম্মু, তাও এই প্রতারক ছেলের বাড়িতে এক মুহূর্তও থাকবো না। আমাকে মাফ করবেন। ইভানা হালিমা বেগমকে পাশ কাটিয়ে হনহন করে বাড়ি থেকে বেরিয়ে গেল। প্রচন্ড বৃষ্টিতে ওর শরীর সাথে সাথেই ভিজে গেল। চোখের পানি আর বৃষ্টির পানি একাকার হয়ে যাচ্ছে। ও জানে না ও কোথায় যাবে, কিন্তু এই বাড়িতে ও আর থাকবে না। জারিফ দরজার কাছে দাঁড়িয়ে ইভানার যাওয়ার পথের দিকে তাকিয়ে রইল। ওর চোখ দুটো লাল হয়ে গেছে। ও শক্ত করে হাত মুঠো করলো। ভাইয়া, তুই ভাবিকে যেতে দিলি? ও তো এই বৃষ্টিতে রাস্তায় বিপদে পড়বে। তুই ওকে আটকালি না কেন? ওকে আমি আটকাতে পারবো না নোভা, ওর বিশ্বাস ভেঙে গেছে। তুই এত বড় সত্যিটা আমার কাছেও লুকালি জারিফ? তুই রায়হানের ফাইল কোথা থেকে পেলি? তুই কি সত্যি খারাপ পথে পা দিয়েছিস বাবা? আম্মু, তুমিও আমাকে বিশ্বাস করতে পারলে না? জারিফ আর কোনো কথা না বলে নিজের ঘরে চলে গেল। ও ফোনটা হাতে নিয়ে একটা নাম্বারে ডায়াল করলো। ওর চোখের দৃষ্টি এখন আর কোনো জুনিয়র ইন্টার্নের মতো নয়। ওর চোখে এখন একজন দুর্ধর্ষ পুলিশ অফিসারের আগুন জ্বলছে। হ্যালো সাকিব, ফোর্স রেডি কর। আজ রাতেই রায়হানের মেইন গোডাউনে রেইড হবে। আর শোন, কালুর টিমকে বল ইভানাকে দূর থেকে প্রোটেক্ট করতে, ওর যেন একটা চুলেরও ক্ষতি না হয়। রায়হান আজ ওর প্রজেক্ট চুরি করার যে শাস্তি পাবে সেটা ওর 7 জন্ম মনে থাকবে। জারিফ ফোনটা পকেটে ঢুকিয়ে নিজের জ্যাকেটটা গায়ে জড়িয়ে নিল। আজ রাতের বৃষ্টি সাধারণ কোনো বৃষ্টি নয়। এটা রায়হান আর তার গ্যাংয়ের ধ্বংসের পূর্বাভাস। কিন্তু ইভানার অভিমান কি এই সত্যিটা জানার পর ভাঙবে, নাকি জারিফকে চিরতরে হারিয়ে ফেলবে ইভানা? মুষলধারে বৃষ্টি পড়ছে, চারপাশ অন্ধকার হয়ে এসেছে। ইভানা আনমনে রাস্তা দিয়ে হাঁটছে। ওর শাড়ি ভিজে শরীরে লেপ্টে আছে। চুল থেকে টপ টপ করে পানি পড়ছে।
কিন্তু ইভানার সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। ওর ভেতরটা আজ পুরোপুরি শূন্য হয়ে গেছে। নিজের পরিবার, রাইহান, ডক্টর কবির সবার ধোঁকাও সহ্য করতে পেরেছিল, কিন্তু জারিফের এই প্রতারণা ওকে ভেতর থেকে ভেঙে চুরমার করে দিয়েছে। যে ছেলেটার বুকে ও মাথা রেখে শান্তি খুঁজে পেয়েছিল, সেই ছেলেই ওর পিঠে সবচেয়ে বড় ছুরিটা মেরেছে। কেন জারিফ, কেন তুমি আমার সাথে এমন করলে? টাকার জন্য তুমি এত নিচে নেমে গেলে? রায়হানের দেওয়া এই নোংরা টাকাগুলোর জন্য তুমি আমার ইমোশন নিয়ে খেললে? আমি তোমাকে কখনোই ক্ষমা করব না, কখনোই না। ইভানা রাস্তায় দাঁড়িয়ে চিৎকার করে কাঁদতে লাগলো। বৃষ্টির শব্দের সাথে ওর কান্নার আওয়াজ মিশে গেল। দূরে একটা কালো গাড়ির ভেতর থেকে কালো সব দেখছে। জারিফের করা নির্দেশ ইভানার যেন একটা পশমেরও ক্ষতি না হয়। কালো দূর থেকে ইভানাকে ফলো করে যাচ্ছে। ইভানা হাঁটতে হাঁটতে ওর বেস্ট ফ্রেন্ড মিলির বাসার সামনে এসে দাঁড়ালো। কলিং বেল বাজাতেই মিলি দরজা খুলল। ইভানা, দোস্ত, তোর এই অবস্থা কেন? তুই এত রাতে বৃষ্টিতে ভিজে এখানে? জারিফ কোথায়? আমাকে আর ওই প্রতারকের নাম বলবি না মিলি। সব শেষ হয়ে গেছে, আমার আর কিচ্ছু নেই। ইভানা মিলিকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে উঠল। মিলি দ্রুত ওকে ভেতরে নিয়ে গেল। তোয়ালে দিয়ে ওর মাথা মুছিয়ে দিয়ে শুকনো কাপড় পরতে দিল। ইভানা ড্রয়িং রুমে বসে মিলিকে সব খুলে বলল। জারিফের ব্যাগে রাইহানের ফাইল, প্রজেক্টের ব্লুপ্রিন্ট আর বান্ডিল বান্ডিল টাকার কথা শুনে মিলিও স্তব্ধ হয়ে গেল। আমি বিশ্বাস করতে পারছি না ইভানা, ছেলেটাকে দেখে তো এতটা খারাপ মনে হয়নি। এত বড় বেঈমানও। তুই এখন কি করবি দোস্ত? আমার আর লড়াই করার কোনো শক্তি নেই মিলি, আমি হেরে গেছি। রায়হান আর আমার বাবা মিলে যা চেয়েছিল আমি তাদের সেটাই দিয়ে দেব। কাল সকালে আমি রায়হানের অফিসে গিয়ে ওই প্রজেক্টের পেপারে সাইন করে দিব। আমার আর এই নোংরা প্রজেক্টের দরকার নেই, আমি সব ছেড়ে অনেক দূরে চলে যাব। তুই পাগল হয়ে গিয়েছিস ইভানা। তুই তোর 3 বছরের পরিশ্রম ওই শুয়োরটার হাতে তুলে দিবি? এছাড়া আমার আর কোনো উপায় নেই। আমি যদি সাইন না করি ওরা আমাকে বাঁচতে দেবে না। আর যার ভরসায় আমি এত বড় লড়াইয়ে নেমেছিলাম, সেই জারিফি তো আমাকে বিক্রি করে দিয়েছে। আমি কার জন্য লড়বো মিলি, কার জন্য? ইভানা সোফায় মাথায় এলিয়ে দিয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। মিলি ইভানার পাশে বসে ওর মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো, কিন্তু কোনো সান্ত্বনার ভাষায় আজ ইভানার এই ভাঙা মন জোড়া লাগাতে পারবে না। পরের দিন সকাল। রাইহান গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের হেড অফিসে আজ সাজো সাজো রব। রাইহানের কেবিনে বসে আছে ডক্টর কবির, ইভানার বাবা মিস্টার রহমান এবং শহীদ। সবার মুখেই বিজয়ের হাসি। আঙ্কেল, আপনাকে বলেছিলাম না আপনার মেয়ের ওই রাগী স্বভাব আমি দুদিনেই ঠান্ডা করে দেব। আজ ইভানা নিজের হাতে এসে ওর প্রজেক্ট আমার নামে ট্রান্সফার করে দিয়ে যাবে। আমি তো এটাই চেয়েছিলাম রাইহান। মেয়েটা অতিরিক্ত ঘাতরা হয়ে গিয়েছিল, সামান্য একটা জুনিয়রের সাথে পালিয়ে বিয়ে করলো। আমার সম্মানটা একদম ধুলোয় মিশিয়ে দিল। আরে রহমান সাহেব, সম্মান আবার ফিরে আসবে? ইভানা আজ সাইন করে দিক, তারপর আর ওই ফকিন্নির স্বামী ওকে এমনিতেই ডিভোর্স দিয়ে পালাবে। তখন আপনার মেয়েকে ঠিকই বিয়ে করে আমার বাড়িতে নিয়ে তুলব। জারিফ ছেলেটা খুব চালাক রাইহান। ও কিন্তু প্রমাণ জোগাড় করার চেষ্টা করছিল। তুমি ওকে ম্যানেজ করলে কিভাবে? ইয়া, টাকার কাছে সবাই বিক্রি হয় ডাক্তার কবির। ওই সামান্য ইন্টার্ন জারিফও বিক্রি হয়ে গেছে। আমি ওকে 5 লাখ টাকা দিয়েছি ইভানার ল্যাপটপ থেকে ডেটা চুরি করার জন্য। আর ওই বোকা মেয়েটা ভেবেছিল জারিফ ওকে খুব ভালোবাসে। রাইহান অট্ট হাসিতে ফেটে পড়ল। ঠিক তখনই কেবিনের দরজা খুলে গেল। ইভানা ধীর পায়ে ভেতরে ঢুকলো। ওর চোখের নিচে কালি, মুখটা ফ্যাকাশে। রাইহান ইভানাকে দেখে বসা থেকে উঠে দাঁড়ালো। ওয়েলকাম ইভানা, ওয়েলকাম টু রায়হান গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ। আমি জানতাম তুমি আসবে। আমি এখানে তোমার ফালতু কথা শুনতে আসিনি রায়হান। কোথায় সাইন করতে হবে দাও, আমি এই প্রজেক্ট তোমার নামে লিখে দিচ্ছি। এই তো আমার বুদ্ধিমতী মেয়ে, আমি জানতাম তুই তোর ভুল বুঝতে পারবি। ওই ফকিরের ছেলেটার আসল রূপ দেখেছিস তো? ও তোকে টাকার জন্য বিক্রি করে দিছে। আব্বু প্লিজ, তুমি অন্তত আমাকে জ্ঞান দিও না। তুমি আমাকে শহীদের মতো একটা জঘন্য মানুষের কাছে বিক্রি করে দিতে চেয়েছিলে নিজের পলিটিক্যাল ক্যারিয়ারের জন্য। রায়হান, ডক্টর কবির, জারিফ আর তোমার মধ্যে কোনো পার্থক্য নেই। তোমরা সবাই স্বার্থপর। মুখ সামলে কথা বলো। ইভানা, তুমি এখন আমার সামনে দাঁড়িয়ে আছো। পেপার সাইন করো, তারপর চুপচাপ আমার সাথে চলো।
আমি শুধু প্রজেক্ট পেপারে সাইন করব, আর কিচ্ছু না। রায়হান, পেপারটা দাও। রাইহান একটা ফাইল এগিয়ে দিল ইভানার দিকে। ইভানা একটা কলম হাতে নিল। ওর হাত কাঁপছে। 3 বছরের স্বপ্ন, রাতের পর রাত জেগে করা রিসার্চ, সব আজ এই একটা সাইনের মাধ্যমে শেষ হয়ে যাবে। ইভানা চোখ বন্ধ করে একটা দীর্ঘশ্বাস নিল। ও কলমটা পেপারের উপর রাখতেই হুট করে কেবিনের বিশাল কাচের দরজাটা সজোরে লাথি মেরে কেউ একজন ভেঙে ফেলল। ঝনঝন করে কাঁচ ভাঙার শব্দে সবাই চমকে উঠল। ইভানার হাত থেকে কলমটা পড়ে গেল। কেবিনের ভেতর ধোয়ার মতো একটা পরিস্থিতি তৈরি হলো। রাইহান চিৎকার করে উঠল। কে রে? কার এত বড় সাহস আমার অফিসে ঢোকার? সিকিউরিটি, সিকিউরিটি! ধোয়ার ভেতর থেকে ভারী বুটের আওয়াজ এগিয়ে আসতে লাগলো। একটা সুঠাম দেহের পুরুষ ধীর পায়ে কেবিনের ভেতর প্রবেশ করলো। পরনে কালো ট্যাকটিক্যাল ইউনিফর্ম, চোখে রেবন গ্লাস, আর বুকে চলচল করছে বাংলাদেশ পুলিশের স্পেশাল ফোর্সের ব্যাজ। লোকটা গ্লাস খুলতেই ইভানার চোখ কপালে উঠে গেল। ওর পায়ের নিচ থেকে মাটি সরে গেল। জারিফ, কলমটা রেখে দিন ম্যাম। আপনার ওই সিগনেচারের আর কোনো দাম নেই, কারণ এই ফাইলগুলো আজ থেকে ডাস্টবিনের সম্পত্তি। রাইহান, ডক্টর কবির আর ইভানার বাবা হা হয়ে জারিফের দিকে তাকিয়ে আছে। সামান্য একটা ইন্টার্ন ছেলের গায়ে পুলিশের এত বড় অফিসারের ইউনিফর্ম। এই ফকরি ছেলে, তুই নাটকীয় ইউনিফর্ম পরে এখানে কি করিস? তুই জানিস তুই কার অফিসে ঢুকেছিস? আমি তোকে পুলিশে দেবো। পুলিশকে? আপনি কি পুলিশে দেবেন রায়হান সাহেব? আর হ্যাঁ, আমাকে ফকিরের ছেলে বা ইন্টার্ন বলার আগে আমার ইউনিফর্মের নেম প্লেটটা একটু কষ্ট করে পড়ে নিন। ঠিক তখনই সজলকে টানতে টানতে কেবিনের ভেতর ঢুকলো সাকিব এবং কালু। কালুর পরনেও পুলিশের ইউনিফর্ম। সাকিব রাইহানের দিকে বন্দুক তাক করে গর্জে উঠল। মুখ সামলে কথা বল রাইহান। তুই জানিস তুই কার সামনে দাঁড়িয়ে আছিস? ইনি সাইবার ক্রাইম এবং ফিনান্সিয়াল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টের প্রধান এসপি জারিফ আহমেদ, আর আমি ওনার সেকেন্ড ইন কমান্ড এসএসপি সাকিব। সাকিবের কথা শুনে পুরো কেবিনে পিন পতন, নীরবতা নেমে এলো। রাইহানের হাত থেকে ফাইলটা ফ্লোরে পড়ে গেল। ডক্টর কবির ভয়ে কাঁপতে শুরু করেছেন। ইভানার বাবার মুখটা ছাইয়ের মতো সাদা হয়ে গেছে। ইভানা স্তব্ধ হয়ে জারিফের দিকে তাকিয়ে আছে। ওর জুনিয়র স্বামী একজন এসপি। এসপি মানে কি এসবের? তুই তো ইভানার ল্যাবের একটা সামান্য ইন্টার্ন ছিলি। তুই আমার থেকে টাকা নিয়েছিস ইভানার প্রজেক্ট চুরি করার জন্য। আমি আপনার কাছ থেকে টাকা নিয়েছি রায়হান সাহেব? আপনার মতো দুর্নীতিবাজদের ধরতে হলে মাঝে মাঝে একটু নিচে নামতে হয়। আমি ল্যাবে ইন্টার্ন হিসেবে জয়েন করেছিলাম আপনাকে আর ডক্টর কবিরকে হাতে নাতে ধরার জন্য। আপনার সার্ভার হ্যাক করে ল্যাবের প্রজেক্ট চুরি করা, বিদেশের অ্যাকাউন্টে টাকা পাঠানো, সব কিছু প্রমাণ আমার কাছে আছে। আর কাল রাতে আপনি আমাকে যে 5 লাখ টাকা দিয়ে আপনার গোডাউনে ডেকেছিলেন ইভানার অরিজিনাল ফাইলগুলো দেওয়ার জন্য, সেটা ছিল আপনার সবচেয়ে বড় ভুল। জারিফ, তার মানে কাল রাতে তোমার ব্যাগে যে টাকা আর রায়হানের ফাইলগুলো ছিল? হ্যাঁ ইভানা, ওই ফাইলগুলো রায়হানের গোডাউন থেকে উদ্ধার করা আপনার প্রজেক্টের অরিজিনাল ব্লু প্রিন্ট। আর টাকাগুলো রায়হান আমাকে ঘুষ দিতে চেয়েছিল আপনাকে চুপ করানোর জন্য। আপনি আমাকে ভুল বুঝেছিলেন। আমি আপনার ইমোশন নিয়ে খেলিনি, আমি শুধু আমার ডিউটি করছিলাম। ইভানের 2 চোখ বেয়ে অঝরে পানি পড়তে লাগলো। ও কি ভুলটাই না করেছে? যে মানুষটা ওর জন্য নিজের জীবন বাজি রেখে লড়ছিল, তাকেও বেঈমান বলে গালি দিয়েছে, থাপ্পড় মেরেছে। ইভানার লজ্জায় আর অনুশোচনায় নিজেকে শেষ করে দিতে ইচ্ছে করছে। জারিফ, এসপি স্যার, আমাকে ক্ষমা করে দিন। আমি রায়হানের কথায় প্রতারিত হয়ে এই কাজ করেছি। আমি কিছু জানি না। সাকিব সাথে সাথে ডক্টর কবিরের হাতে হাতকড়া পরিয়ে দিল। রাইহান রাগে পাগল হয়ে পকেট থেকে একটা রিভলভার বের করে জারিফের দিকে তাক করলো। তুই আমাকে জেলে দিবি? আমি রায়হান, আমি তোকে এখানেই শেষ করে দেব। রাইহান ট্রিগার চাপার আগেই জারিফ চোখের পলকে রাইহানের হাত ধরে এমন জোরে মুচড়ে দিল যে রিভলভারটা ছিটকে ফ্লোরে পড়ে গেল। জারিফ রাইহানের কলার চেপে ধরে সোজা কাচের টেবিলের উপর আছড়ে ফেলল। তুই ভেবেছিস এই জারিফ আহমেদকে তুই বন্দুক দেখিয়ে ভয় দেখাবি?
তুই ইভানার সম্মান নষ্ট করতে চেয়েছিস, ওর গায়ে হাত তোলার জন্য রাস্তার মাস্তান পাঠিয়েছিস। আজ তোর এমন হাল করব যে তুই জেলে বসেও কাঁপবি। জারিফ রাইহানকে ফ্লোর থেকে তুলে সজোরে ওর গালে কয়েকটা ঘুষি বসিয়ে দিল। রাইহানের নাক মুখ দিয়ে রক্ত বের হতে লাগলো। কালু এগিয়ে এসে রাইহানকে ধরে ফেললো এবং হাতকড়া পরিয়ে দিল। এমপি সাহেব, আমার এখানে কোনো দোষ নাই। আমি তো শুধু রহমান সাহেবের কথা এখানে এসেছিলাম। আমি চলি। দাঁড়ান শহীদ সাহেব, আপনার ফাইলও আমি ওপেন করেছি। মেয়েদের জোর করে বিয়ে করা আর রাইহানের সাথে মিলে শেয়ার মার্কেট ম্যানিপুলেট করা সব কিছুর লিস্ট রেডি। কালু, এই শুয়োরটাকেও গাড়িতে তোল। শহীদকে পুলিশ টেনে হিঁচড়ে নিয়ে গেল। ইভানার বাবা ভয়ে কাঁপতে কাঁপতে জারিফের সামনে এসে হাত জোর করলেন। জারিফ বাবা, আমাকে ক্ষমা করে দাও। আমি বুঝতে পারিনি তুমি এত বড় অফিসার। আমি আমার মেয়ের ভালো চেয়েছিলাম। তুমি তো আমার জামাই, তুমি আমাকে অ্যারেস্ট করবে না তো? মিস্টার রহমান, আমি আপনাকে অ্যারেস্ট করছি না, কারণ ইভানা ম্যাম এখনও আপনার মেয়ে। কিন্তু আপনি বাবা নামের একটা কলঙ্ক। আপনি নিজের জেদ আর ক্ষমতার লোভে নিজের মেয়েকে ওই শহীদের মতো পশুর হাতে তুলে দিতে চেয়েছিলেন। আজ থেকে ইভানার ওপর আপনার আর কোনো অধিকার নেই। আপনি আসতে পারেন। ইভানার বাবা আর কোনো কথা বলার সাহস পেলেন না। তিনি মাথা নিচু করে কেবিন থেকে বেরিয়ে গেলেন। পুরো কেবিনে এখন শুধু জারিফ আর ইভানা দাঁড়িয়ে আছে। ইভানা এখনো ঘোরের মধ্যে আছে। ওর চোখের সামনে জারিফ আর তার এসপি ইউনিফর্ম ঠিক করতে করতে ইভানার দিকে তাকালো। জারিফের চোখে এখন আর কোনো জুনিয়রের বোকামি নেই, বরং একজন পাওয়ারফুল মানুষের গম্ভীরতা ফুটে উঠেছে। জারিফ, আমি বুঝতে পারিনি আমি তোমাকে কতটা খারাপ কথা বলেছি, তোমার গায়ে হাত তুলেছি। আমাকে প্লিজ ক্ষমা করে দাও জারিফ, আমি সত্যি অনেক বড় ভুল করেছি। ইভানা হাউমাউ করে কাঁদতে কাঁদতে জারিফের সামনে হাঁটু গেড়ে বসে পড়ল। জারিফ এক সেকেন্ডও দেরি না করে ইভানাকে ফ্লোর থেকে তুলে নিজের বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরল। কি করছেন ইভানা? একজন রাগী বউ তার জুনিয়র বরের সামনে এভাবে কাঁদলে তো আমার ইউনিফর্মের ইজ্জত থাকে না। তুমি এখনো আমার সাথে ফাজলামি করছো জারিফ? আমি তোমার সাথে কতটা জঘন্য ব্যবহার করেছি। তোমার ওই ফাইলগুলো দেখে পাগল হয়ে গিয়েছিলাম, আমার বিশ্বাস ভেঙে গিয়েছিল। আমি জানি ইভানা, ওই পরিস্থিতিতে যে কেউ এটাই ভাবতো। আমার মিশনটা খুব সিক্রেট ছিল, তাই আপনাকে আমি সত্যিটা বলতে পারিনি। কিন্তু আমি তো আপনাকে কথা দিয়েছিলাম, আপনার চোখের পানির হিসাব আমি কড়াই ঘন্টায় নেব। আপনার প্রজেক্ট এখন পুরোপুরি সেফ। তুমি এত বড় একজন এসপি আর তুমি আমার আন্ডারে একটা জুনিয়র ইন্টার্ন হয়ে কাজ করছিলে। তুমি প্রতিদিন আমার বকা খেতে, আমার সামনে মাথা নিচু করে থাকতে কেন জারিফ? কারণ আপনাকে প্রোটেক্ট করার জন্য এর চেয়ে ভালো কোনো উপায় ছিল না। আর সত্যি কথা বলতে কি জানেন ম্যাম, আপনার ওই রাগী চেহারাটা দেখতে আমার খুব ভালো লাগতো। ইভানা জারিফের বুকে মাথা রেখে খুব ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। কিন্তু এই কান্নাটা কষ্টের নয়, এই কান্নাটা স্বস্তির, নির্ভরতার আর ভালোবাসার। জারিফ ইভানার চোখের পানি মুছে দিয়ে ওর কপালে আলতো করে চুমু খেলো। আপনি যখন ফাইল ছুঁড়ে মারতেন তখন আপনাকে খুব কিউট লাগতো। আর কোনোদিন আপনাকে আমি কাটতে দেব না ইভানা। এই জারিফ আহমেদ সারা জীবন আপনার ঢাল হয়ে থাকবে। তুমি আমাকে ছেড়ে যাবে না তো জারিফ? তুমি তো অনেক বড় অফিসার, তোমার তো অনেক ডিউটি। আমি তো তোমার কাছে একটা চুক্তির বউ ছাড়া আর কিচ্ছু ছিলাম না। চুক্তির বউ? ম্যাম, আপনি হয়তো ভুলে গেছেন আমরা কাজী অফিসে লিগ্যালি সাইন করে বিয়ে করেছি। আর এই এসপি জারিফ আহমেদ জীবনে একটা ডিউটি সবচেয়ে বেশি সিরিয়াসলি নেয়, সেটা হলো নিজের রাগী বউয়ের খেয়াল রাখা। চলুন এখন, আম্মু বাসায় অপেক্ষা করছে। কাল রাতে আপনি চলে যাওয়ার পর আম্মু আমাকে বাড়িতে ঢুকতে দেয়নি। সত্যি আম্মু আমাকে এত ভালোবাসে? ভালোবাসবে না মানে? আমি তো আম্মুর কাছে পর হয়ে গেছি। আপনি তো এখন ওই বাড়ির আসল ডিকটেটর। চলুন, না হলে আম্মু আজ সত্যি আমাকে বাড়ি থেকে বের করে দেবে। ইভানার ঠোঁটে একটা মিষ্টি হাসি ফুটে উঠল। ও জারিফের হাতটা শক্ত করে ধরল। জীবনে এতগুলো ঝড় পার করার পর ইভানা অবশেষে তার আসল ঠিকানা খুঁজে পেয়েছে। একজন জুনিয়র ইন্টার্নের খোলসে লুকিয়ে থাকা এই পাওয়ারফুল এসপি অফিসারটাই যে ওর জীবনের সবচেয়ে বড় উপহার, সেটা ইভানা আজ বুঝতে পেরেছে। জারিফ আর ইভানা হাত ধরাধরি করে রাইহানের অফিস থেকে বেরিয়ে এলো। বাইরে তখনও হালকা বৃষ্টি পড়ছে, কিন্তু এই বৃষ্টি আজ আর ইভানকে কাঁদাচ্ছে না,
বরং ওর নতুন জীবনের একটা সুন্দর শুরুর জানান দিচ্ছে। জারিফ ইভানার দিকে তাকিয়ে একটা দুষ্টু হাসি দিয়ে বাইকের চাবিটা হাতে নিল। ম্যাম, বাইকে উঠবেন নাকি এসপি সাহেবের পুলিশের গাড়িতে উঠবেন? আমি আমার জুনিয়র বরের বাইকেই উঠবো। আর হ্যাঁ, আজ কিন্তু বাইক আমি চালাবো। আল্লাহ বাঁচাও, এসপি সাহেবের বউ যদি এভাবে ট্রাফিক রুলস ভাঙে তাহলে তো আমার চাকরি নিয়েই টানাটানি পড়বে। ইভানা খিলখিল করে হেসে উঠল। জারিফের বাইকের পেছনে বসে ইভানা ওর মাথাটা জারিফের পিঠে রাখলো। এই জুনিয়র ইন্টার্ন, এই এসপি অফিসার আর ওর এই অদ্ভুত স্বামী, সব মিলিয়ে জারিফই এখন ইভানার পুরো পৃথিবী। বাইক এসে থামলো হালিমা বেগমের ছোট্ট বাড়ির সামনে। বৃষ্টি ততক্ষণে থেমে গেছে, চারিদিকে একটা স্নিগ্ধ মাটির গন্ধ। ইভানা বাইক থেকে নেমে ধীর পায়ে দরজার সামনে গিয়ে দাঁড়ালো। ওর বুকটা ধড়ফড় করছে। কাল রাতে এই বাড়ি থেকেও কত কড়া কথা শুনিয়ে বের হয়ে গিয়েছিল। আজ কোন মুখে হালিমা বেগমের সামনে দাঁড়াবে? জারিফ বাইক পার্ক করে ইভানার পাশে এসে দাঁড়ালো। কি হলো ম্যাম, ভেতরে চলুন নাকি এসপি সাহেবের বউয়ের জন্য রেড কার্পেট বিছাতে হবে? ফাজলামো করো না জারিফ, আমার খুব ভয় করছে। আম্মু নিশ্চয়ই আমার উপরে খুব রেগে আছেন। আমি কাল ওনাকে কত উল্টাপাল্টা কথা বলেছি। উনি যদি আমাকে বাড়িতে ঢুকতে না দেন? আমি থাকতে আপনাকে কে আটকাতে পারে? আপনি চুপচাপ আমার পেছনে এসে দাঁড়ান। জারিফ কলিং বেল বাজালো। কয়েক সেকেন্ড পরই দরজা খুলে গেল। হালিমা বেগম দাঁড়িয়ে আছেন। ওনার চোখ দুটো লাল, দেখেই বোঝা যাচ্ছে রাতে একটুও ঘুমাননি। ইভানা মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। কি রে এমপি সাহেব, বউকে তো ফিরিয়ে আনলি, কিন্তু তোর বউকে আমাকে আর আম্মু বলে ডাকবে? কাল তো বলে গেল এই প্রতারকের বাড়িতে এক মুহূর্তও থাকবে না। আম্মু। ইভানা আর নিজেকে ধরে রাখতে পারল না। ও দৌড়ে গিয়ে হালিমা বেগমকে শক্ত করে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে উঠল। আমাকে মাফ করে দিন আম্মু। আমি রাগের মাথায় কাল পাগল হয়ে গিয়েছিলাম। আমি বুঝতে পারিনি জারিফ এত বড় একটা মিশন নিয়ে লড়ছে। আমি আপনাদের অনেক কষ্ট দিয়েছি। আপনি আমাকে যা শাস্তি দেওয়ার দিন, কিন্তু প্লিজ আমাকে তাড়িয়ে দিবেন না। পাগল মেয়ে একটা। হালিমা বেগম ইভানার মাথায় পরম মমতায় হাত বুলিয়ে দিলেন। ওনার নিজের চোখ দিয়েও পানি গড়িয়ে পড়ছে। আমি তোকে তাড়িয়ে দেবো কোন দুঃখে? তুই তো আমার মেয়ে। জারিফ সকালে আমাকে ফোন করে সব বলেছে। তুই যা দেখেছিস তাতে তোর জায়গা অন্য কেউ হলেই সেটাই করতো। আমি শুধু ভয় পাচ্ছিলাম মেয়েটা আমার বৃষ্টিতে ভিজে কোথায় না কোথায় কষ্ট পাচ্ছে। আয় ভেতরে আয়। এই যে এসপি সাহেবের রাগী বউ, আমি কিন্তু আগেই বলেছিলাম আমার ভাইয়া কোনো খারাপ কাজ করতেই পারে না। আপনি তো আমার কথা শুনলেনই না। সরি রে নোভা, আমি কাল আসলে নিজের চোখকেও বিশ্বাস করতে পারছিলাম না। হয়েছে, এবার কান্নাকাটি বন্ধ করুন। আম্মু, তোমার ছেলে এত বড় একটা ক্রিমিনাল গ্যাং ধরে এলো, আর তুমি আমাকে আদর না করে তোমার রাগী বউকে নিয়ে পড়ে আছো। তুই চুপ কর ফাজিল ছেলে। এত বড় সত্যিটা তুই আমার কাছ থেকেও লুকিয়েছিস? তোকে তো আজ আমি ঝাড়ু দিয়ে পিটাবো। যা বাথরুমে যা, ফ্রেশ হয়ে আয়। বৌমা তুমিও যাও, আমি খাবার দিচ্ছি। রাতের খাবার টেবিলে আজ একটা অন্যরকম আনন্দের পরিবেশ। ইভানা আর জারিফ পাশাপাশি বসে খাচ্ছে। জারিফ বারবার আর চোখে ইভানার দিকে তাকাচ্ছে। ইভানা লজ্জায় লাল হয়ে যাচ্ছে। আম্মু, আজ তরকারিতে লবণ একটু কম হয়েছে মনে হয়। কই, ঠিকই তো আছে। না মানে, প্রথম দিন আপনি যখন ডাল বানিয়েছিলেন তখন তো সাগরের পানি খাইয়েছিলেন। আজ সেটা খুব মিস করছি। ভাইয়া তুই কিন্তু ভাবিকে পচাচ্ছিস। ওকে পচাতে দে নোভা। এসপি সাহেব তো এখন একটু ভাব তো দেখাবেই। কাল সকালে যখন আমার জুনিয়র হিসাবে চা বানিয়ে আনবে তখন আমি মজা দেখাবো। আমি আর আপনার জুনিয়র ইন্টার্ন নেই ম্যাম, আমি এখন ইনভেস্টিগেশন অফিসার। আপনার ল্যাবে আমার ডিউটি শেষ। জারিফের কথাটা শুনে ইভানার বুকের ভেতরটা কেমন যেন ছ্যাদ করে উঠল। ডিউটি শেষ মানে? জারিফ কি এবার চলে যাবে? ইভানা খাওয়া থামিয়ে আরিফের দিকে তাকালো, কিন্তু জারিফ স্বাভাবিকভাবেই খাচ্ছে। খাওয়া দাওয়া শেষে ইভানা রুমে আসলো। রুমটা কাল রাতের মতোই গোছানো। কিছুক্ষণ পর জারিফ রুমে ঢুকে দরজাটা আটকে দিল। ইভানা খাটের এক কোণায় জড়সড় হয়ে বসে আছে। জারিফ ধীর পায়ে ইভানার সামনে এসে দাঁড়ালো। কি হলো ম্যাম, এত নার্ভাস কেন? জারিফ, আমি কাল তোমাকে খুব বড় একটা থাপ্পড় মেরেছিলাম, তোমার খুব লেগেছিল তাই না? ইভানা হাত বাড়িয়ে জারিফের গালে আলতো করে ছুঁয়ে দিল। ওর চোখে আবারও পানি জমেছে। পুলিশের এসপি হয়েছি বলে কি গালটা পাথরের হয়ে গেছে নাকি? খুব জোরে লেগেছিল ম্যাম, আর থাপ্পড়ের চেয়ে বেশি লেগেছিল আপনার ওই অবিশ্বাসের কথাগুলো শুনে।
আমি যখন দেখলাম আপনি বৃষ্টিতে ভিজতে ভিজতে চলে যাচ্ছেন, আমার মনে হচ্ছিল আমার কলিজাটা কেউ ছিঁড়ে নিয়ে যাচ্ছে। আই এম সো সরি জারিফ, আমি সত্যিই অনেক বড় গাধা। সরি বললে তো হবে না ম্যাম, এর শাস্তি তো আপনাকে পেতেই হবে। কি শাস্তি? জারিফ হুট করে ইভানাকে 2 হাতে কোলে তুলে নিল। ইভানা চমকে উঠে জারিফের গলা শক্ত করে জড়িয়ে ধরল। জারিফ কি করছো? নামাও আমাকে, আম্মু দেখে ফেলবে। দেখুক, নিজের বউকে কোলে নিয়েছি, কারো চুরি করা ফাইল তো আর পকেটে নেইনি যে লুকাতে হবে। আজ রাতে আপনাকে এই ঘরে বন্দি করে রাখবো, দেখি আপনি কিভাবে আমার থেকে দূরে পালান। জারিফ ইভানাকে আলতো করে বিছানায় শুইয়ে দিল। তারপর নিজেও ইভানার পাশে শুয়ে ওর কোমর জড়িয়ে ধরে নিজের বুকের সাথে মিশিয়ে নিল। ইভানা লজ্জায় জারিফের বুকে মুখ লুকালো। জারিফ ইভানার চুলে মুখ গুজিয়ে একটা দীর্ঘশ্বাস নিল। দুজনের মাঝখানের সব অভিমান আর ভুল বোঝাবুঝি আজ ভালোবাসার কাছে হেরে গেছে। মাঝরাতে হঠাৎ জারিফের ফোনটা বেজে উঠল। ইভানা তখন গভীর ঘুমে আচ্ছন্ন। জারিফ খুব সাবধানে ইভানার হাতটা সরিয়ে উঠে বসলো। স্ক্রিনে আইজিপি স্যারের নাম্বার জলজল করছে। জারিফ দ্রুত বারান্দায় গিয়ে কলটা রিসিভ করলো। জয় হিন্দ স্যার। ওয়েল ডান জারিফ, তোমার টিমের আজকের অপারেশনে আমরা রাইহানের পুরো সিন্ডিকেট ধরতে পেরেছি। ইউ হ্যাভ ডান এ ব্রিলিয়ান্ট জব। থ্যাংক ইউ স্যার। ওয়েল ডান মাই সন। তবে তোমার জন্য একটা জরুরি খবর আছে। ঢাকায় হেডকোয়ার্টারে কাল সকাল 10টায় একটা এমার্জেন্সি ব্রিফিং ডাকা হয়েছে। একটা ন্যাশনাল সিকিউরিটি থ্রেট আছে, আর সেই টিমের লিড তোমাকেই করতে হবে। তোমার ট্রান্সফার অর্ডার রাতেই পাস হয়ে গেছে। তোমাকে সকালের প্রথম ফ্লাইটেই ঢাকা পৌঁছাতে হবে। কিন্তু স্যার এত হঠাৎ করে? আমার তো সবে... আমি জানি জারিফ, তোমার বিয়ের খবর আমি শুনেছি, কিন্তু ডিউটি কামস ফার্স্ট। দেশের এই মুহূর্তে তোমাকে খুব প্রয়োজন বাবা। ইয়েস স্যার, আমি সকালের ফ্লাইটে জয়েন করছি। জারিফ কলটা কেটে দিয়ে বারান্দার গ্রিল ধরে দাঁড়িয়ে রইল। ওর ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে। মাত্র কয়েক ঘন্টা হলো ইভানার অভিমান ভাঙিয়ে ওকে নিজের করে পেয়েছে, আর এখনই ওকে ছেড়ে যেতে হবে? পুলিশের চাকরিটাই এমন, এখানে নিজের বলতে কিছু থাকে না। জারিফ রুমে ফিরে দেখলো ইভানা উঠে বসে আছে। কি হয়েছে জারিফ? এত রাতে কার ফোন? তোমার মুখটা এত ফ্যাকাশে কেন? ইভানা, আমার হেডকোয়ার্টার থেকে কল এসেছিল। আমার এখানকার মিশন তো শেষ। কাল সকালের ফ্লাইটে আমাকে ঢাকা ফিরে যেতে হবে। ঢাকা মানে তুমি চলে যাবে? আর আমি? নতুন পোস্টিং। আপনার তো ল্যাবের প্রজেক্ট এখন সেভ, রায়হানা ডক্টর কবির জেলে। আপনি কাল থেকে আবার নিজের সম্মানের জায়গায় ফিরে যাবেন। আপনার ক্যারিয়ার, আপনার স্বপ্ন সব তো এখানেই। তুমি কি আমাকে এখানে রেখে একা চলে যেতে চাইছো জারিফ? ইভানা, আমার চাকরিটা খুব রিস্কি। আজ রায়হানের গ্যাং, কাল হয়তো অন্য কোনো মাফিয়া। আমার জীবনের কোনো গ্যারান্টি নেই। আপনি একজন সায়েন্টিস্ট, আপনার জীবনটা গোছানো। আমার এই ছন্নছাড়া আর বিপদে ভরা জীবনের সাথে আমি আপনাকে জড়াতে চাই না। আপনি এখানে আপনার প্রজেক্ট নিয়ে ভালো থাকবেন। ইভানা স্তব্ধ হয়ে জারিফের দিকে তাকিয়ে রইল। ওর মনে হলো কেউ যেন ওর বুকটা আবার ছিঁড়ে ফেললো। ও আচ্ছা, আমি বুঝতে পেরেছি। কাল আমি তোমাকে অপমান করে চলে গিয়েছিলাম, তুমি আজ তার প্রতিশোধ নিতে, তাই না? আমাকে এই বস্তিতে এনে আমার মন জয় করে এখন তুমি আমাকে ছুঁড়ে ফেলে দিতে চাইছো? ইভানা প্লিজ, আমাকে ভুল বুঝবেন না। আমি আপনার ভালোর জন্যই বলছি। আমি চাই না আপনি আমার জন্য প্রতিদিন ভয়ে ভয়ে বেঁচে থাকুন। তুমি একটা স্বার্থপর জারিফ। তুমি আমাকে প্রোটেক্ট করার নাটক করেছো, কিন্তু আসলে তুমি আমাকে ভালোবাসোনি। ভালোবাসলে আমাকে এইভাবে দূরে ঠেলে দিতে পারতে না। ঠিক আছে, তুমি চলে যাও। তোমার ঢাকা, তোমার পুলিশ, তোমার মিশন নিয়ে তুমি থাকো। আমার কাউকেই দরকার নেই। ইভানা পাশ ফিরে শুয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। জারিফ আর কিছু বলতে পারলো না। ও জানে এখন ইভানাকে বোঝানো সম্ভব না। ওর নিজের চোখ দিয়েও পানি গড়িয়ে পড়ছে, কিন্তু দেশের ডাক উপেক্ষা করার ক্ষমতা ওর নেই। সকালের আলো ফুটতেই ইভানা চোখ খুলল। পাশে তাকিয়ে দেখলো বিছানা ফাঁকা। ইভানা ধরপড় করে উঠে বসলো। জারিফ নেই। ওর ড্রয়ার, ওর কাপড় চোপড় সব গায়েব। ইভানা দৌড়ে ড্রয়িং রুমে আসলো। হালিমা বেগম সোফায় বসে কোরআন পড়ছেন। ওনার চোখও ভেজা। আম্মু, জারিফ কোথায়? ও তো চলে গেছে মা। ভোর 5টার দিকে এয়ারপোর্টের উদ্দেশ্যে বের হয়েছে। তোকে ডাকতে চেয়েছিল, কিন্তু তুই ঘুমাচ্ছিলি বলে আর বিরক্ত করেনি। ইভানা ধপ করে ফ্লোরে বসে পড়ল। ছেলেটা সত্যিই ওকে একা রেখে চলে গেল। ভাবি, ভাইয়া তোমার জন্য টেবিলে একটা খাম রেখে গেছে।
ইভানা দ্রুত রুমে গিয়ে টেবিল থেকে খামটা তুলে নিল। খামের ভেতর কিছু লিগ্যাল পেপারস আর একটা চিঠি। আমার রাগী বউ ম্যাম, আপনি যখন এই চিঠি পড়ছেন আমি তখন হয়তো 1000 ফুট ওপরে। খামের ভেতরের পেপারগুলো আপনার ল্যাবের নতুন দলিল। ডক্টর কবিরের শেয়ারগুলো বাজেয়াপ্ত করে ল্যাবটা এখন পুরোপুরি আপনার নামে ট্রান্সফার করা হয়েছে। আজ থেকে আপনি ওই ল্যাবের মালিক। আপনি ভেবেছেন আমি প্রতিশোধ নিচ্ছি। আমি আপনাকে এতটাই ভালোবাসি যে আপনার একটা চোখের পানির জন্য আমি পুরো পৃথিবী জ্বালিয়ে দিতে পারি। কিন্তু আমার ডিউটিতে মৃত্যু সবসময় আমার কাঁধে হাত দিয়ে হাঁটে। আমি চাইনি আমার জন্য আপনাকে কোনো দিন বিধবার সাদা শাড়ি পরতে হোক। আপনি বাঁচুন, আপনার স্বপ্ন নিয়ে বাঁচুন। আর হ্যাঁ, আপনি আমার জুনিয়র ইন্টার্ন হয়ে থাকবেন। আই লাভ ইউ ম্যাম, আপনার জারিফ। চিঠিটা পড়তে পড়তে ইভানার হাত কাঁপতে লাগলো। ওর বুকের ভেতর জমে থাকা সব অভিমান এক নিমেষেই ধুয়ে মুছে গেল। এই ছেলেটা এত পাগল কেন? ইভানা আর এক সেকেন্ডও দেরি করলো না। ও নোভাকে চিৎকার করে ডাকলো। নোভা, জারিফের ফ্লাইট কয়টায়? সকাল 9টায় কেন ভাবি? এখন বাজে 8:30, আমাকে এক্ষুনি এয়ারপোর্টে যেতে হবে। ইভানা রাস্তায় বেরিয়ে একটা ট্যাক্সি নিল। ভাই, যত স্পিডে পারেন এয়ারপোর্টে চলুন প্লিজ। ইয়ানার চোখ দিয়ে অঝরে পানি পড়ছে। ও মনে মনে শুধু দোয়া করছে, আল্লাহ প্লিজ জারিফকে যেতে দিও না, আমি ওকে ছাড়া বাঁচবো না। এয়ারপোর্টের ডিপার্চার লাউঞ্জ। জারিফ সিকিউরিটি চেকিং এর লাইনে দাঁড়িয়ে আছে। ওর পরনে সিভিল ড্রেস, চোখে সানগ্লাস। ওর মনটা পড়ে আছে ওই ছোট্ট ভাড়া বাড়ির দাগি বউটার কাছে। ও ঘড়ির দিকে তাকালো। 8:45, আর মাত্র 15 মিনিট পর বোর্ডিং শুরু হবে। জারিফ একটা দীর্ঘশ্বাস নিয়ে সামনের দিকে এগোতে লাগলো। হঠাৎ লাউঞ্জের বিশাল কাচের দরজার বাইরে থেকে একটা চিৎকার ভেসে এলো। জারিফ, আই জারিফ। জারিফ চমকে পিছনে তাকালো। ইভানা সিকিউরিটির গার্ডদের পার হয়ে দৌড়ে লাউঞ্জের ভেতর ঢুকে পড়েছে। ওর শাড়ি এলোমেলো, চুল উঠছে, চোখে মুখে কান্নার ছাপ। এয়ারপোর্টের হাজার হাজার মানুষ অবাক হয়ে এই দৃশ্য দেখছে। জারিফ লাইন থেকে বেরিয়ে ছুটে এলো ইভানার কাছে। ইভানা, আপনি এখানে কেন এসেছেন? আর এইভাবে দৌড়াচ্ছেন কেন? পড়ে গেলে ব্যথা পেতেন তো। তুমি আমাকে একা ফেলে চলে যাচ্ছিলে? এত বড় সাহস তোমার? ইভানা সজোরে জারিফের বুকে ঘুষি মারতে লাগলো। তুমি ভেবেছো তুমি আমাকে ল্যাব লিখে দিয়ে মহান হয়ে যাবে? তুমি মরে গেলে আমি বিধবা হব, সেই ভয়ে তুমি আমাকে ছেড়ে যাচ্ছ। তুমি মরলে আমি তোমার সাথে মরবো, তাও তোমাকে আমি একা ছাড়বো না। তুমি আমার বর, আমার জুনিয়র ইন্টার্ন। আমার পারমিশন ছাড়া তুমি এক পাও কোথাও যেতে পারবে না। ইভানার কথাগুলো শুনে জারিফের বুকের ভেতর জমে থাকা সব কষ্ট যেন এক নিমেষেই আনন্দে পরিণত হলো। এয়ারপোর্টের মানুষজন হাততালি দিতে শুরু করলো। জারিফ আর নিজেকে আটকে রাখতে পারলো না। ও সবার সামনে ইভানাকে শক্ত করে নিজের বুকের সাথে জড়িয়ে নিল। আপনি সত্যি আমার সাথে যাবেন ইভানা? পুলিশের বউ হওয়া কিন্তু খুব কষ্টের। আপনাকে আমার সাথে ঢাকা যেতে হবে, নতুন শহরে থাকতে হবে। ল্যাবের কাজ কে দেখবে? আমি ঢাকাতেই নতুন ল্যাব খুলবো। আমি যেখানে থাকবো, তুমি যেখানে থাকবে, আমার পৃথিবী সেখানে। তুমি আমার ডিরেক্টর, তুমি আমার এসপি, তুমিই আমার সব। জারিফ ইভানার চোখের পানি নিজের হাত দিয়ে মুছে দিল। ওর ঠোঁটে সেই চিরচেনা দুষ্টু হাসিটা আবার ফিরে এলো। তাহলে কিন্তু ম্যাম, ঢাকায় গিয়ে আপনাকে আমার জুনিয়র হয়ে থাকতে হবে। ওখানে কিন্তু আমার রাজত্ব। ফাজিল ছেলে, তুমি সারা জীবন আমার আন্ডারেই থাকবে। জারিফ ইভানার কপালে একটা গভীর চুমু খেলো। চারপাশের হাততালির শব্দে ওদের নতুন জীবনের শুরুটা যেন একটা উৎসবের মতো মনে হলো। সমস্ত ষড়যন্ত্র, অপমান আর অভিমানের বেগ সরিয়ে আর সিনিয়র মেয়ে তার রাগী বউয়ের খোলস ছেড়ে সত্যিকারের ভালোবাসার মানুষ হয়ে উঠল। আর সামান্য জুনিয়র ইন্টার্ন হয়েই জারিফ প্রমাণ করলো ভালোবাসার বিশ্বস্ততা থাকলে সব যুদ্ধেই জেতা যায়।